ও আরে হাতটা ছাড়েন, কোমরে হাত দিলেন, কেমন লাগছে? উফ। ওফ সরি, এই যে ছেড়ে দিলাম। সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। কথা হচ্ছিল আমাদের হিরো তন্ময় আর তোহার। কলেজের প্রথম দিনই এমন একটা ঘটনার জন্য প্রস্তুত ছিল না তোহা। এখন নিজের উপরই তার রাগ লাগছে। লজ্জায় কাঁথার নিচে মুখ লুকাতে ইচ্ছে করছে। সে অলওয়েজ লেট লতিফ। কখনো সবার প্রথমে ক্লাসে যাওয়ার রেকর্ড নেই তার, বরং সবার শেষে ক্লাসরুমে যাওয়ার জন্য সে বিখ্যাত। আজও সেই এক কাহিনী হলো। কলেজের প্রথম দিনে সে লেট করে তাড়াহুড়ো করে কলেজের গেট দিয়ে ঢুকছিল। তখনই হঠাৎ সে তার জুতোয় স্লিপ খেয়ে এক ছেলের উপর পড়ে যেতে নিলে ছেলেটি তার কোমর জড়িয়ে ধরে তাকে এবং নিজেকে সেভ করলো। তোহার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। সে সাথে সাথে ছিটকে সরে গেল ছেলেটির দিকে। অবশ্য ছেলেটি তার কোমর জড়িয়ে না ধরলে সে তো পড়তোই, আবার ছেলেটিকে সাথে নিয়েও পড়তো। এখন তার নিজের গালে নিজেরই থাপড়াতে ইচ্ছে করছে। ছেলেটা তাকে এখন কি করবে কে জানে। তোহা ইনোসেন্ট ফেস করে চোখ পিটপিট করে তার সামনে থাকা ছেলেটির দিকে তাকালো একবার। ছেলেটি সরু চোখে তার দিকেই চেয়ে আছে। তোহা এক মুহূর্তের জন্য থমকালো। উজ্জ্বল শ্যাম বর্ণের মায়াময় চেহারার একজন সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। গাঢ় পল্লব বিশিষ্ট চোখ দুটো তার দিকেই নিবদ্ধ। লম্বায় 6 ফিটের কাছাকাছি হবে, আবার 6 ফিটও হতে পারে, যা তোহা এই মুহূর্তে আন্দাজ করতে পারছে না। কলেজের সাদা শার্ট, কালো প্যান্ট এবং ব্র্যান্ডের ঘড়িতে তাকে লাগছে একদম সুপুরুষ। তোহা চোখ সরিয়ে নিল আর নিজেকে নিজেই শুধাতে লাগলো। ছি তোহা, এসব কি? এই ছেলের দিকে এইভাবে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে থাকার কি হলো? তোহা আশেপাশে একবার তাকিয়ে দেখলো কতগুলো ছেলে তার দিকেই চেয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই ওকে গিলে খাবে। ছেলেগুলো হয়তো তার সামনে দাঁড়ানো ছেলেটার বন্ধু। দেখে তো মনে হচ্ছে তারা তার সিনিয়র। তোহার ঢোক গিলল। এখন তারা তাকে কি শাস্তি দিবে আল্লাহ তাআলাই ভালো জানেন। তোহা আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে তার সামনে ছেলেটির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সরি ভাইয়া, আসলে তাড়াহুড়ো করে আসায় আমি আপনাকে দেখতে পাইনি, সরি। এই বলে তোহা আর কোনো দিকে না তাকিয়ে ব্যাগটাকে শক্ত করে ধরে দৌড় দিল ক্লাসরুমের উদ্দেশ্যে। ক্লাসরুমের সামনে যেয়ে স্যারের অনুমতি নিয়ে ভেতরে ঢুকে সে হাফ ছেড়ে বাসল। ইস, বড্ড বাঁচা বেঁচে গেল সে। তন্ময় এখনো তোহার ক্লাসরুমের দিকেই চেয়ে আছে এক ধ্যানে। তার বন্ধুরা তার কাছে এসে পিঠ চাপড় দিলে তার ধ্যান ভঙ্গ হলো। সে সম্বিত ফিরে পেয়ে তার বন্ধুদের দিকে তাকিয়ে কণ্ঠে একরাশ আফসোস নিয়ে বলল, ধুর, ভাল লাগে না। সুন্দরী মেয়েরা এইভাবে ভাই ডেকে চলে গেলে একদম মানা যায় না। তন্ময়ের কথা শুনে তার বন্ধু মহলে হাসির রোল পড়ল। তন্ময় ভ্রু কুচকে তাদের দিকে তাকিয়ে থাকলে তার বেস্ট ফ্রেন্ড সজীব হাসি মুখেই ভ্রু নাচিয়ে তার উদ্দেশ্যে বলল, ব্যাপার কি বলতো, মেয়েটা প্রেম পড়ে গেলি নাকি? তন্ময় তার সিল্কি চুলগুলো ডান হাতে পেছনে ঠেলে দিয়ে দীর্ঘশ্বাস নিয়ে বাঁকা হেসে বলল, হয়তো প্রেমে পড়ে গেছি রে। প্রথম দেখাতেই মেয়েটা আমার মনটা চুরি করে নিয়ে গেল। উফ, মেবি লাভ অ্যাট ফার্স্ট সাইট। তন্ময়ের বন্ধুরা সকলেই অবাকের চরম শিখরে পৌঁছেছে। তারা অবাকের রেশ নিয়েই 5 জন সমস্বরে বলে উঠল, সত্যি? এমন রিয়াকশন কেন দিচ্ছিস? আমি কি প্রেমে পড়তে পারি না? তন্ময়ের বন্ধুরা সবাই একে অপরের দিকে তাকিয়ে সবশেষে তন্ময়ের দিকে তাকিয়ে হেসে দিল। নাবিল বলল, যাক, অবশেষে তোর মনে তো ধরলো কাউকে, এতে আমরা খুশি। বাই দ্য ওয়ে, মেয়েটির নাম পরিচয় কিছুই তো জানা হলো না। তন্ময় কলেজ ক্যাম্পাসের দিকে যেতে যেতে ওদের উদ্দেশ্যে বলল, ওসব পরে জানা যাবে। তোরা আজকের মধ্যেই ওর সব ডিটেলস আমাকে দিবি। তার আগে এই মেয়ে বলা বন্ধ করে তাকে ভাবি ডাকতে শেখ। সজীব, নাবিল, নাসির, রিয়াজ, শুভ সবাই তন্ময়ের কথায় আরেক দফা হেসে নিয়ে তার পিছু পিছু ক্যাম্পাসের দিকে হাঁটা দিল। তাদের বন্ধু ভালোভাবেই মেয়েটির প্রেমে ফেসে গেছে বোঝা যাচ্ছে। যে ছেলে মেয়েদের থেকে অলওয়েজ 100 হাত দূরে থাকে, সেই ছেলে আজ প্রথম দেখাতেই এক মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবা যায়? তোহা টিফিন পিরিয়ডে একা একা ক্লাসে বসে আছে। সবাই বাইরে গিয়ে ক্যান্টিনে খাবার খাচ্ছে, কিন্তু সে যায়নি কারণ তার ভালো লাগছিল না। যদি বাইরে গেলে সেই ছেলেগুলোর সামনে সে আবার পড়ে, তারপর তারা যদি তাকে শাস্তি দেয়, এই ভয়ে সে ক্লাসরুমে বসে আছে। তাছাড়া তেমন কারোর সাথে তার ভালো সখ্যতাও হয়নি যে সে তাদের সাথে বাইরে যাবে। তোহাকে একা বসে থাকতে দেখে একটা মেয়ে তার দিকে এগিয়ে আসলো। সেও তোহার মতো ক্লাসরুমে বসেছিল। মেয়েটি তোহার পাশে বসে হাসি মুখে বলল, তোমার নাম কি? তোহা, তোমার? সুচি। তোহা মৃদু হাসলো। সুচি হাত বাড়িয়ে তোহার উদ্দেশ্যে বলল, আজকে থেকে আমরা ফ্রেন্ড, ওকে? তোহা হাসি মুখে তার হাত ধরে বলল, ওকে।
তোহা নিজে থেকে কারোর সাথে মিশতে পারে না, এটা হলো তার একটা খারাপ গুণ। তার স্কুল জীবনের বেস্টি তারিন তার সাথে এই কলেজে ভর্তি হয়েছে, তবে আজ সে আসেনি অসুস্থতার কারণে। তবে সুচি মেয়েটাকেও তার ভালো লাগছে, কত সুন্দর করে এসে তার সাথে কথা বলে ফ্রেন্ড হবার আবদার জানালো। সুচি মন খারাপ করে বলল, জানো আমার স্কুল জীবনে কোনো বান্ধবী এই কলেজে ভর্তি হয়নি, খুব খারাপ লাগছে। তুমি আমার বেস্টি হবে তো? তোহা সুচির গালে হাত দিয়ে বলল, ওকে, আজ থেকে আমি আর তারিন তোমার বেস্টি। তারিন কে? আমার বেস্ট ফ্রেন্ড, এই কলেজে ভর্তি হয়েছে, আজ অসুস্থতার কারণে আসেনি। সুচি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, তাহলে তো খুবই ভালো হবে। তবে আমরা যেহেতু বেস্টু, সেহেতু একজন আরেকজনকে তুই করে বলবো, নট তুমি। হুম। এখন আয় ক্যান্টিনে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে। তোহা অস্বস্তি নিয়ে ভয়ে ভয়ে বলল। তুই খেয়ে আয়, আমি অপেক্ষা করছি, আমি যাব না। সুচি ভ্রুকুচকে বলল। কেন বলতো? তারপর তোহা সকালের সকল কাহিনী সুচিকে জানালো। সব শুনে সুচি তোহার হাত ধরে বাহিরে টেনে নিয়ে যেতে যেতে বলল, চল তো, কিচ্ছু হবে না, শত হলেও ওরা আমাদের বড় ভাই, কিচ্ছু করবে না তারা তোর, এখন চল। তোহা আর কিছু বলার সুযোগ পেল না, তার আগেই সুচি তাকে নিয়ে ক্যান্টিনে প্রবেশ করলো। তোহা ভয়ে মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলো, ছেলেগুলো যাতে ক্যান্টিনে না থাকে। কিন্তু তার দোয়া দরুদ কোনো কাজে না লেগে তাকে আরও এক দফা ভীত শঙ্কিত করে তুলতে ছেলেগুলো তাদের আসার কিছুক্ষণ পরই ক্যান্টিনে প্রবেশ করলো। যে ছেলেটা তার কোমর জড়িয়ে ধরেছিল সে এসেই তাদের সামনের টেবিলে একটা চেয়ারে আয়েশ করে বসে তার দিকে চেয়ে চোখ টিপে দিল। তোহা চোখ বড় বড় করে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই চোখ নামিয়ে নিল। তন্ময় চোখে একরাশ মুগ্ধতা নিয়ে এক দৃষ্টিতে তোহার স্নিগ্ধ মুখশ্রীর পানি চেয়ে আছে। কি অপরূপ লাগছে মেয়েটিকে। আপাত মস্তক সাদা ড্রেসে আবৃত সাজবিহীন রমণীকেও এই মুহূর্তে তন্ময়ের কাছে অপসরই লাগছে। মাথার চুল পর্যন্তও দেখা যাচ্ছে না তার হিজাবের কারণে। তার এই ঘন কালো আখিদ্বয় কাজলবিহীন এবং হালকা গোলাপি রঙের ঠোঁট দুটি কোনো প্রসাধনী ছাড়াই লাগছে যেন অনন্য। উফ, এই রূপে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মুগ্ধই হওয়া যায়। তন্ময়ের এরূপ চাহনিতে তোহা অস্বস্তিতে ঘাট হয়ে বসে আছে আর মনে মনে হাজারো বকা দিচ্ছে তন্ময়কে। লোকটাকে উপর থেকে ভদ্রলোক মনে হলেও আসলে সে ভেতরে ভেতরে শয়তানের হাড্ডি। ঠোঁট কামড়ে বাঁকা চোখে কেমন করে চেয়ে আছে তার দিকে। এই চাহনি দেখে যে তোহার বুকের ভেতর ধরফর করছে, কোনোভাবেই হৃৎপিণ্ড নামক বস্তুটার কম্পন সে থামাতে পারছে না। লোকটা এমন কেন? তোহার অস্বস্তিতে জমে যাওয়া মুখটা দেখে ভালোই মজা পাচ্ছে তন্ময়। সে তোহার নিচু মুখের দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসেই ফেলল। ইস, প্রথম দর্শনেই মেয়েটা তার মনটা চুরি করে নিয়ে গেছে। নিজেকে যে তার বড্ড উন্মাদ লাগছে এটুকু সময়ের মধ্যেই। কোনোভাবেই সামলানো যাচ্ছে না মনটাকে। বারবার মন শুধু ছুটে চলে যাচ্ছে স্নিগ্ধ বুড়িটার দিকে। তন্ময়কে হাসতে দেখে পাশ থেকে তার বন্ধু সজীব তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো। তার হাসির কারণ বুঝতে পেরে সে ভ্রুকুচকে পুনরায় তন্ময়ের দিকে চেয়ে বলল, ওই মেয়েটাকে অস্বস্তিতে কেন ফেলছিস? সকাল থেকে মেয়েটাকে জ্বালাচ্ছিস, তুই এমন লুচ্চা কবে থেকে হইলি রে? তন্ময়ের ভাবনায় ছেদ পড়ল। সে ভ্রুকুচকে সজীবের দিকে চেয়ে চিবিয়ে চিবিয়ে বলল, একদম লুচ্চা বলবি না। আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ফিরে তাকিয়েছি বল? এই প্রথম একটা মেয়েকে মনে ধরলো আর তোরা সেটাকে লুচ্চামি বলে চালিয়ে দিচ্ছিস। সব কয়টা মির্জাফরের দল। সজীব দাঁত কেলিয়ে হেসে তন্ময়ের পিঠে চাপড় দিয়ে বলল, সেটা তো বুঝতে পারছি না বন্ধু, তবে যেখানে তুই মেয়েটার দিকে চেয়ে আসিস মেয়েটা না তোকে গণদোলাই খাওয়ায় সেই চিন্তায় আছি। তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে চেয়ারে গায়ে দিয়ে দিয়ে তোহার দিকে পুনরায় দৃষ্টি দিয়ে বলে উঠল, একদম না। আমার প্রিয়তমা তার প্রেমিক পুরুষটাকে কখনোই গণধোলাই দিতে পারে না। ফালতু প্যাচাল বন্ধ করে যা বলেছিলাম তার ব্যবস্থা কর, কুইক। তন্ময়ের কথায় সাই জানিয়ে তার বন্ধু মহল সতর্ক দৃষ্টি ছুড়ল পুরো ক্যান্টিনে। এই মুহূর্তে স্টুডেন্টরা ছাড়া আর কেউ নেই ক্যান্টিনে। রিয়াদ কলা ছেড়ে সকলের উদ্দেশ্যে বলল, অ্যাটেনশন প্লিজ। ক্যান্টিনের সমস্ত ছাত্রছাত্রীরা তার দিকে তাকালে সে বলল, তন্ময় তোমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, আশা করি মনোযোগ দিয়ে শুনবে। আর বাকি যত স্টুডেন্ট বাইরে আছে তাদেরকে ডেকে নিয়ে আসো একজন। রিয়াদের আদেশ পেয়ে একটা ছেলে ছুটে চলে গেল বাইরে। তন্ময় সহ তার এই 5 বন্ধুকে কলেজের প্রত্যেকটি স্টুডেন্ট খুবই মান্য করে। আলাদা দাপট আছে তাদের এই কলেজে। তার একমাত্র কারণ হলো তারা সকলেই ভালো ছাত্র এবং ব্যবহারের দিক দিয়েও এক একজন অনন্য।
এই জন্য সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে সকল স্টুডেন্ট সহ শিক্ষক শিক্ষিকারাও তাদেরকে শ্রদ্ধা ও স্নেহের চোখে দেখে। তোহা এবং সূচি দুজন দুজনের মুখের দিকে তাকাচ্ছে। কি হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না। হঠাৎ সূচিকে ডেকে উঠে সূচি বলে, এই মেয়ে এদিকে এসো। সূচি দ্বিধাগ্রস্ত নয়নে চেয়ে বলল, আমি তুমি আসো। সূচি তুহার দিকে এক পলক চেয়ে জড়তা নিয়ে সামনে এগিয়ে গেল। তন্ময়দের টেবিলের কাছে এসে দাঁড়ালে সজীব জিজ্ঞেস করলো, নাম কি? সুচি। ভয় কেন পাচ্ছ? আমরা তোমার কিছুই করব না। তোমার পাশে বসা মেয়েটার নাম কি? তোহা। ও আচ্ছা, যাও। সূচি আর কাল বিলম্ব না করে দ্রুত কদমে তোহার কাছে চলে গেল। তোহা ভ্রুকুচকে তার দিকে চেয়ে থেকে বলল, কেন ডাকছিল রে? নাম জিজ্ঞেস করলো। তোহা আর কিছু বলার সুযোগ পেল না। তার আগেই হুড়মুড়িয়ে কতগুলি স্টুডেন্ট এসে ক্যান্টিনে প্রবেশ করলো। তোহা ফুচকা নিয়ে বসেছিল সামনে, আর খেতে পারল কই। সব স্টুডেন্টদের উপস্থিতি লক্ষ্য করে তন্ময় এবার সোজা হয়ে বসলো। সিল্কি চুলগুলো ডান হাতে পেছনে ঠেলে দিয়ে তোহার দিকে ইশারা করে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলল, এই মেয়েটার মায়ায় জড়িয়ে গেছি আমি। বড্ড ভালোবেসে ফেলেছি তাকে। ভবিষ্যৎ জীবন সঙ্গিনী হিসেবে আমার তাকেই প্রয়োজন। সুতরাং আজ থেকে ছেলেরা কেউ ওর দিকে চোখ তুলে তাকাবা না। অলওয়েজ ভাবির নজরে দেখবা, ঠিক আছে? আর ওর ছোট বড় সকল মেয়েরা ওকে একদম জেলাস করবা না। আমি যদি কখনো শুনতে পাই তোমরা ওর উপর জেলাস হয়ে ওর ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে এর পরিণাম ভালো হবে না বলে দিলাম। আর আমাকে তো তোমরা চেনোই, আবার নতুন করে চেনাতে হবে না আশা করছি। সকলেই বিস্ময়ে স্তব্ধ। এই কলেজের প্রত্যেকটি মেয়ের ক্রাশ তন্ময় কারো প্রেমে পড়ছে, তারা বিশ্বাসই করতে পারছে না। আসলে তন্ময় এমন একটা ছেলে যার সৌন্দর্য ব্যক্তিত্ব দুটোর প্রেমেই মানুষ পড়তে বাধ্য। এই কলেজের অসংখ্য মেয়ে তার প্রেমে হাবুডুবু খেলেও সে কখনো এসবে জড়ায়নি। তার একটাই লক্ষ্য ছিল ভালো করে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হওয়া। সেই ছেলেই আজ প্রথম দর্শনেই এক মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবা যায়? সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে আর চোখে তোহাকে দেখছে। তোহা কী রিয়াকশন দেবে কিছুই বুঝতে পারছে না। সকাল থেকে কি হচ্ছে তার সাথে এসব। এখন তার গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। সব দোষ তার। কি হতো একটু সতর্ক হয়ে আস্তে ধীরে ক্লাসরুমের উদ্দেশ্যে আসলে। এখন কী সব ফালতু ঝামেলা এসে তার ঘাড়ে পড়েছে। তোহার চোখে ছেলেটা সকল মেয়েদের স্বপ্ন পুরুষ হলেও নিজের কাছে কি তা সে বুঝতে পারছে না। তোহার হতভম্ব মুখটা দেখে তন্ময় মৃদু হেসে তার উদ্দেশ্যে বলল, শোনো, আমার নাম তন্ময়। তুমি তোহা, শুধুমাত্র তন্ময়ের তোহা। তোহার অবস্থা এমন যে যেন সে এক্ষুনি কেঁদে দিবে। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। সূচি তোহার অবস্থা দেখে হাত ধরে ঝাঁকি দিল। তোহা সম্বিত ফিরে পেয়ে চারদিকে অসহায় দৃষ্টিতে তাকালো। প্রত্যেকটি স্টুডেন্ট তার দিকেই চেয়ে আছে। তার ভীষণ লজ্জা লাগছে, সেই সাথে রাগও লাগছে। তোহার মনোভাব বুঝতে পেরে তন্ময় সকলের উদ্দেশ্যে বলল, আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। এবার সকলেই ওর দিকে তাকানো বন্ধ করে নিজের কাজে মন দাও। তন্ময়ের কথায় সকলেই যার যার কাজে মন দিল। তোহা খানিকটা রাগ মিশ্রিত চাহনি নিয়ে তন্ময়ের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে কটকট পা ফেলে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তোহার পিছু পিছু সূচিও যেতে নিলে বাদ সাধল সজীব। সে লম্বা লম্বা পা ফেলে তার কাছে এসে বলল, আমার বন্ধু তোমার বান্ধবীকে ভালোবেসে ফেলেছে, তা তো বুঝতেই পারছো। এখন তোমার বান্ধবীর সকল আপডেট আমাদের দেবে, ঠিক আছে? সূচি ভয়ে ভয়ে বলল, যদি না দিই কি করবেন? একদম তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। সজীব দুষ্টু হেসে বলল। সূচি চোখ বড় বড় করে খানিক চেয়ে থেকে সজীবের দিকে রাগী দৃষ্টি ছুড়ে বেরিয়ে গেল। তন্ময় চেয়ার ছেড়ে উঠে এসে সজীবের পিঠে চাপড় দিয়ে শুধালো, পাত্তা দিল না। না রে, মেয়েগুলো যে ডেঞ্জারাস, কিভাবে অগ্নিদৃষ্টি দিয়ে চলে গেল দেখলি? তন্ময় প্রাণখোলা হাসি হেসে হাত ঘড়িতে টাইম দেখতে দেখতে বলল, এসব পরে দেখা যাবে, এখন বাইরে চলো, দেখি আমার রানী সাহেবা কোন দিকে গেছে। তোহা তার মুখটা আষাঢ়ের কালো মেঘের মতো অন্ধকার করে এক দৃষ্টিতে ক্লাসরুমের জানালার বাইরে চেয়ে আছে। তার মেজাজ এই মুহূর্তে ভীষণ খারাপ। কলেজের প্রথম দিনই সে কিসব ঝামেলার মধ্যে ফেসে গেল।
নিজের চুল নিজে টেনে ছিঁড়তে পারলে ভালো লাগতো। এখন সে বরাবরই এসব প্রেম ভালোবাসা নামক বিষয়বস্তু থেকে শতশাত দূরে ছিল। কিন্তু আজ যা হলো তা সে এড়িয়ে চলবে কিভাবে? ছেলেটা যে পরিমাণ ফাজিল, এত সহজে সে কি তার পিছু ছাড়বে? এসব ভেবে ভেবে তার রাগের পরিমাণ বাড়তে বাড়তে পাহাড় সমান হচ্ছে। তোহাকে রেগে বোম হয়ে থাকতে দেখে সুচি ঠোক গিলে আমতা করে বলল, বলছিলাম কি, এত রেগে কেন যাচ্ছিস? ভাইটা কি হ্যান্ডসাম, যা চাইলেই তো প্রেম করতেই পারিস। তোহা গরম চোখে তাকালো সুচির দিকে। সুচি তোহার এমন চাহনি দেখে ভয়ে গুটিয়ে গেল। সুচিকে ভয় পেতে দেখে তোহা খানিক পর নিজেকে স্বাভাবিক করে মৃদু হাসলো। হাসি মুখেই তার উদ্দেশ্যে বলল, তুই আর তারিন ঠিক একই রকম। আজ এখানে তোর জায়গায় তারিন হলে তুই একটু আগে যে কথাটা বলেছিস সেও ঠিক একই কথাটাই বলতো। সুচি ভাব নিয়ে চুলের ছুটিটা পেছন দিকে ঠেলে দিয়ে বলল, দেখতে হবে না বেস্টুটা কার। তোহা মুচকি হাসলো। তাদের কথা বলার মাঝেই ক্লাসরুমে শিক্ষক প্রবেশ করলো। তোহা সুচি দুজনেই অন্য চিন্তা বাদ দিয়ে ঠিকঠাকভাবে বসে ক্লাস করায় মনোযোগ দিল। তন্ময় তার বন্ধুদের সঙ্গে ক্যান্টিন থেকে বের হয়ে কলেজের মাঠের এক কোণে থাকা বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসলো। আজ নবীন বরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে একজন শিক্ষকের অসুস্থতার কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই তন্ময়দের আজ আর ক্লাস হবে না। আর ফার্স্ট ইয়ারের এখন ক্লাস হচ্ছে, তাই সে আর সেদিকে গেল না। তোহা মনোযোগের সহিত ক্লাস করছিল, কিন্তু হঠাৎ তার দৃষ্টি জানালা ভেদ করে যায় কলেজের মাঠে কৃষ্ণচূড়া গাছটা নিচ্ছে। সে এক মুহূর্তের জন্য থমকায়। একজোড়া সম্মোহনী চোখ তার দিকেই নিবদ্ধ। এত দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে লোকটা তার দিকেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে। তোহা দৃষ্টি সরিয়ে নেয়, বুক ধরফর করছে তার। এই লোকটা এমন কেন? তাকে ক্লাসটাও শান্তিমতো করতে দিবে না। তোহা আর চোখে আরেকবার তন্ময়কে দেখে নিয়ে পুনরায় ক্লাসে মনোযোগ দিল। কলেজ ছুটি হয়েছে একটু আগে। তোহা সুচি দুজনেই ব্যাগ গুছিয়ে ক্লাসের বাইরে পা রাখলে তন্ময়ের পুরো বন্ধু মহলকে তাদের চোখের সামনে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। সজীব হাসি মুখে তোহার উদ্দেশ্যে বলে উঠল, বাবি সাহেবা, আপনার বান্ধবীকে 2 মিনিটের জন্য নিয়ে যাই। তোহা ও সুচি দুজনেই চরম বিস্ময়ে ফেটে পড়ে বলল, কেন? আর আপনি ভাবি সাহেবা কাকে বললেন? সজীব তাদের এক্সপ্রেশন দেখে কি বলবে বুঝতে পারছে না। পরক্ষণেই সে নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, সে না হয় পরেই বলবো, আপনাকে নিয়ে যাব। তোহা সুচির দিকে তাকালে সে বিরক্ত হয়ে বলল, আমাকে দিয়ে আপনাদের কি দরকার? দরকার আছে বলেই তো ডেকেছি, আসো। সুচি আর কি বলবে, বড় ভাই বলে কথা। তাদের কথা না শুনলে চলবে? ওরা সুচিকে নিয়ে গেল তন্ময়ের কাছে বড় গাছটা নিচে। তারপর কিছুক্ষণের মধ্যেই তারা সুচির সাথে আলাপ আলোচনা সেরে তাকে বিদায় দিল। আর এই বিষয়টা তোহা খুব বিরক্তির সহিত ভ্রুকুচকে এক জায়গায় দাঁড়িয়ে চেয়ে থেকে দেখল। সুচি ফিরে এলে তোহা তার কাছে তাকে ওখানে নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে উত্তর দিল, নবীন বরণ অনুষ্ঠানের কিছু দিক নির্দেশনা দিয়েছে তাকে। তোহা আর কথা না বাড়িয়ে বাসায় যাবার উদ্দেশ্যে পা বাড়ায়। গেটের কাছাকাছি চলে আসলে পেছন থেকে সে তন্ময়ের গলার আওয়াজ পায়। তন্ময় আদুরে কণ্ঠে তার উদ্দেশ্যে বলে উঠল, শোনো, সাবধানে যেও। তোহা এক পলক তার দিকে তাকালো। সাথে সাথে সকালের চোখ টিপে দেওয়ার ঘটনাটা মনে পড়ে সে তার চোখ ফিরিয়ে নিয়ে গটগট পা ফেলে গেটের বাইরে চলে গেল। তন্ময় বাঁকা হাসলো তার যাওয়ার দিকে তাকিয়ে। বাসায় ফিরেই ক্লান্ত শরীরকে রিফ্রেশ করার জন্য তোহা লম্বা একটা শাওয়ার নিল। গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ পরে তোয়ালে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো মুছতে মুছতে বারান্দায় এসে দাঁড়ালে হঠাৎই বিছানার উপরে থাকা তার ফোনটা বেজে উঠল। সে তাড়াহুড়ো করে রুমে যেয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে নজর দিয়ে দেখলো অচেনা নাম্বার থেকে কল এসেছে। সে কিছুক্ষণ দোনামোনা করে অবশেষে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে ভেসে আসে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর, স্বপ্নচারিণী, কে আপনি? তোমার রুমের জানালা দিয়ে নিচে তাকাও, তাহলেই বুঝতে পারবে কে আমি। তোহা তৎক্ষণাৎ জানালা দিয়ে বাইরে তাকালো। বেশ খানিকক্ষণ নিচে দাঁড়ানো লোকটাকে পরখ করে সে মৃদু চিৎকার করে বলল, আপনি? চিনতে পেরেছো তবে? আপনি এখানে কি করছেন? তোমাকে দেখতে এলাম। তোহা লম্বা করে শ্বাস নিয়ে রুয়েশ হয়ে বলল, আপনি এমন কেন করছেন? সকাল থেকে আমার পিছু কেন নিয়েছেন? কলেজে দাপট দেখিয়েছেন ভালো কথা, কিন্তু এখন আমাদের বাসার নিচেও চলে এসেছেন। কলেজে বড় আপুদের কাছ থেকে তো আপনার অনেক সুনাম শুনলাম। আপনি একজন ভালো ছাত্র, কখনো কোনো রিলেশনে জড়াননি। আপনার একমাত্র ফোকাস হলো পড়াশোনা, এটা তো খুবই ভালো কথা। কলেজে সকল মেয়েদেরকে নাকি আপনি বোনের নজরে দেখেন, তবে আমাকে কেন সেই নজরে দেখতে পাচ্ছেন না বলেন?
তোহার লম্বা বক্তৃতা শুনে তন্ময় দুষ্টু হেসে বলল, কারণ ওরা কেউ তোহা না, তুমি তোহা, শুধুমাত্র তন্ময়ের তোহা। একদম বাজে কথা বলবেন না, এখান থেকে চলে যান। তুমি তো জোর করে আনলে, এখন তুমিই বিদেয় করে দিচ্ছ, এটা কিন্তু ঠিক না জান। আমি আবার কখন আপনাকে জোর করলাম? আমার স্বপ্নের জগতে স্বপ্নচারিণী হয়ে ঘুরে বেরিয়ে আমার ঘুমটাকে ভেঙে দিয়ে তুমি তো বাধ্য করলে আমাকে এখানে আসতে। সুতরাং আমি কি না এসে থাকতে পারি বলো? কি জাদু করেছো বলো না? শয়নে স্বপনে সারাক্ষণ শুধু তোমাকে কেন দেখছি আমি? এমন তো আগে কখনো হয়নি। তোহা ভয় ও লজ্জার সংমিশ্রণে তন্ময়ের থেকে দৃষ্টি সরিয়ে জানালার কাছ থেকে সরে বিছানায় এসে বসলো। ইস, তার এমন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে? লোকটাকে তার বাসার নিচে সহ্যও হচ্ছে না, আবার করা কথাও শোনাতে মন চাইছে না। কি অদ্ভুত অনুভূতি! তোহা নিজের অনুভূতিকে সামলিয়ে বিড়বিড় করে বলল। আপনি আমার বাসার ঠিকানা, ফোন নাম্বার কি করে জানলেন? তন্ময় হেসে উত্তর দিল, এটা কোনো ব্যাপার হলো? এসব তথ্য জানা আমার বাঁ হাতের খেল। এখন প্লিজ চলে যান এখান থেকে। আমার বাসার কেউ দেখলে সমস্যা হবে, ঝামেলা হবে। তন্ময় ডান হাতে নিজের চুলে হাত বুলিয়ে বলে উঠল। তাহলে জানালার কাছে আসো আরেকবার। তোহা বাক্য ব্যয় না করে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পুনরায় তন্ময়ের কোনো নরম চরণ না দেখে সে অস্বস্তিতে ঘাট হয়ে বলল। এখন যান প্লিজ। তন্ময় তোহার ভয় পাওয়া দেখে শব্দ করে হেসে ফেলল। পরক্ষণেই দুষ্টু হেসে ঠোঁট কামড়ে বলল, একটা ফ্লাইং কিস দাও, তাহলে চলে যাব, প্রমিস। তন্ময়ের দুষ্টু হাসির উক্তি শুনে লজ্জায় তোহার কান গরম হয়ে গেল। কি পরিমাণ ফাজিল লোকটা! তার কাছ থেকে চুমু চাইছে। ইচ্ছে তো করছে লোকটার মুখের উপর কিছু কড়া কথা শুনিয়ে দিতে, কিন্তু তোহা বলতে পারছে না। কেন বলতে পারছে না সেটা সে নিজেও জানে না। তন্ময় এখানে বাসার নিচে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তোহার রাগী মুখটার দিকে চেয়ে আছে। তোহা এই দৃষ্টি দেখে নিজেকে আড়াল করে রাগে গজগজ করতে করতে তন্ময়ের উদ্দেশ্যে বলল। আপনি ভীষণ নির্লজ্জ। তন্ময় শব্দ করে হেসে দিয়ে বলল, আই নো জান, আগে ছিলাম না, তোমাকে দেখার পর থেকে হয়ে গিয়েছি। যাবেন না আপনি? চুমু দাও, তাহলে চলে যাব। বললাম তো। পারবো না। আপনি যাবেন কি না বলেন? যেতেই হবে। আমার বাবা চাচা তাদের মধ্যে কেউ দেখে ফেললে উল্টো পাল্টা ভাবতে পারে। চলে যান প্লিজ। তন্ময় তার পরনে কালো রঙের শার্টটা টেনে টুনে ঠিক করে মোবাইলটা তার ঠোঁটের কাছে নিয়ে শব্দ করে চুমু দিয়ে দিল। চুমু দেওয়ার শব্দে তোহার বুকের ধরফরানিটা বেড়ে গেলে সে আর সাথে সাথে চোখ বড় বড় করে তন্ময়ের দিকে তাকালো। সে তাকাতেই তন্ময় বাঁকা হেসে চোখ টিপে দিল। ঠোঁট টিপে হেসে তোহার উদ্দেশ্যে বলল, তুমি তো চুমু দিলে না, তাই আমি দিয়ে দিলাম। যাচ্ছি। আমি চাই না আমার কারণে তুমি কোনো সমস্যায় পড়ো। লাভ ইউ জান, বাই। কথা শেষ হওয়ার সাথে সাথেই তন্ময় চোখের পলকে তোহাদের বাসার নিচ থেকে চলে গেল। তাকে যতক্ষণ দেখা গিয়েছিল ততক্ষণ তোহা এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়েছিল। তোহার ঘোর এখনও কাটেনি। লোকটা কি করলো? তোহা জানালা থেকে চোখ সরিয়ে তার বিছানায় গিয়ে বসলো। তার এমন অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে লোকটাকে দেখার পর থেকে? তোহাকে এর আগে আরও অনেক ছেলে পছন্দ করতো, পাগলামি করতো তার জন্য তারা, কিন্তু তোহার কেন যেন এসব ভালো লাগতো না। তাদের পাগলামি তার মনে একরাশ বিরক্তি সৃষ্টি করত। প্রেম বিষয়টা তার একদম ভালোই লাগতো না। অবশ্য এখনের জন্যও এটা প্রযোজ্য। তার মতে সে বিয়ের আগে কখনোই কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াবে না। সব ভালোবাসা সে তার স্বামীর জন্য বুকের ভেতর পুষে রাখবে। এই পবিত্র ভালোবাসায় সে কখনোই কাউকে ভাগ দিবে না। তাছাড়া সে তার বাবা চাচাকে ভীষণ ভয় পায়। তারা খুব রাগী। তারা যদি প্রেম ভালোবাসার কথা জানতে পারে তাহলে তাকে একদম মেরে ফেলবে। তোহার স্কুল লাইফে যে ছেলেগুলো তাকে প্রেম নিবেদন করেছিল সেই ছেলেগুলো সুন্দর হলেও তোহার তাদের প্রতি কোনো ফিলিংস আসতো না। কম বয়সী হওয়ায় এসবে তার ভয় লাগতো, সেই সাথে বিরক্তি কাজ করত। কিন্তু তন্ময়ের বেলায় এমন হচ্ছে না কেন? তন্ময় যা করেছে তার জায়গায় অন্য কোনো ছেলে হলে তোহা এতক্ষণে তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ছাড়ত। সেখানে তন্ময়কে সে কিছুই বলতে পারল না। লোকটার কর্মকাণ্ড দেখলে তার রাগ হয়, ঠিক আছে, সেই সাথে হাসিও পায়, আবার লজ্জাও লাগে। এসব কিসের ইঙ্গিত? সে তন্ময়ের প্রেমে পড়ে যায়নি তো আবার? তোহা বিছানায় শুয়ে নিজের গালে নিজেই চড় মেরে বিড়বিড় করলো। কি সব ভাবছি? তোহার ভাবনার মাঝেই তার বান্ধবী তারিন কল দিল। তোহা কল রিসিভ করে বলল, কি রে, সকিনার মা সুস্থ হয়েছিস? তারিন দাঁত কটমট করে বলে উঠল, একদম এই নামে ডাকবি না আমাকে। তোহা হাসলো। তারিনকে এই নামে ডাকলে সে সবচেয়ে বেশি রাগ হয়, আর তোহা তাকে সেটা বলেই খেপাই সব সময়। তোহা হাসি থামিয়ে চিন্তিত মুখে বলল, আজ একটা কাহিনী হয়ে গেছে রে বান্ধবী। কি হয়েছে?
তারপর তোহা আজ সকালে কলেজে যাওয়ার পর থেকে তার সাথে যা যা হয়েছে সব বলেছে। সব শোনার পর তারিন তাকে বলল। ভাইয়াটা দেখতে কেমন রে? তোহাকে চুপ থাকতে দেখে তারিন পুনরায় জিজ্ঞেস করলো। কি রে, বলিস না কেন? কেন কেন সেটা দিয়ে তুই কি করবি? জানার জন্য বলেছি, ঢং না করে বল। আমি যেমন ছেলে পছন্দ করি তেমনই। তার মানে ভাইয়াটা অত্যাধিক লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মায়াময় চেহারা, ঠিক বলেছি না? তোহা হাসলো। তার পছন্দের ছেলের কথা সেই খটা করে তার বান্ধবীকে বলেছিল। তারপর তার কথা সে সম্মতি জানিয়ে বলল। তাহলে সমস্যা কোথায়? তুই যেমন ছেলে পছন্দ করিস তেমন একজনই তো তোর প্রেমে পাগল হয়েছে। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে গ্রহণ করে নে। তুই তো জানিসই আমার প্রেম ভালোবাসা পছন্দ না। তাছাড়া আমার ফ্যামিলির লোকেদেরকে তুই ভালো করেই চিনিস, সুতরাং এই টপিক বাদ দে। ওকে, তোর ইচ্ছা। কাল কলেজে যাবি না? যাব, রেডি থাকিস, আমি আসবো তোকে নিতে। তোহা কলটা কাটতেই একটা মেসেজের নোটিফিকেশন শো করলো তার ফোনে। তোহা ভ্রুকুচকে মেসেজটা পড়তে লাগলো। মেসেজটাই বড় বড় বাংলা অক্ষরে লেখা আছে। খুব বাজেভাবে আমার মনে আসন গেড়ে বসে আছো তুমি, স্বপ্নচারিণী। মনটা বেহায়া হয়ে গেছে জানো। বারবার মন শুধু তোমার কাছেই ছুটে চলে যেতে চায়। কলেজ থেকে বাসায় ফিরে ঘুমানোর ট্রাই করেছিলাম যাতে মনের অস্থিরতা কমাতে পারি, কিন্তু ঘুমের মাঝেও তুমি এসে হানা দিলে। স্বপ্নচারিণী হয়ে আমার ঘুম কেড়ে নিয়ে তোমার কাছে যেতে বাধ্য করলে। কবে তোমাকে প্রাণ খুলে ভালোবাসতে পারবো বলো না? আমার যে আর তর্স হইছে না। মন চাইছে এক্ষুনি আমার কাছে নিয়ে এসে তোমার গোলাপি ঠোঁটে চুমু খেয়ে বাহুডোরে শক্ত করে আবদ্ধ করে রাখি। দুপুরের তপ্ত রোদের তেজ কমে মধ্য গগনে বিরাজমান সূর্যটা পশ্চিম দিগন্তে অস্ত যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন। তোহার সময়ের প্রতি খেয়াল নেই। তন্ময়ের আবেগ মাখা মেসেজ দেখার পর সে লজ্জা পেয়ে বিছানায় শুয়ে দু হাতে মুখ ঢেকে মিটিমিটি করে হাসতে লাগলো। লোকটা আস্ত এক পাগল, কি নির্লজ্জের মতো কথা বলে সে। সবসময় শুধু তাকে লজ্জা দেওয়ার ধান্দায় থাকে। তোহার হঠাৎ মনে হলো সে এসব কেন ভাবছে, আর লজ্জাই বা কেন পাচ্ছে। সে বিছানা ছেড়ে উঠে মনে মনে পণ করলো, একদম দুর্বল হওয়া চলবে না তন্ময়ের প্রতি। সে কখনো এসব সম্পর্কে জড়াবে না। সে তার প্রতিজ্ঞা ভঙ্গ করবে না কখনো। তার ভাবনায় আরও ঘোরাফেরা করছে, কে দিতে পারে তার নম্বরটা তন্ময়কে। সুচি না তো? অবশ্য সুচিই হবে, কারণ কলেজ থেকে আসার সময় তারা সুচিকে ডেকে নিয়ে গিয়েছিল। এতক্ষণে তোহার কাছে সব ক্লিয়ার হলো। সে মনে মনে স্বাগতোক্তি করলো, হারামিটাকে শুধু পাই কালকে, তারপর বুঝাবো ওকে নাম্বার দেওয়ার ফল। তোহার ভাবনার মাঝেই ড্রয়িং রুম থেকে তার মায়ের ডাক পড়লো। তিনি একাধারে ডেকেই চলেছেন। তোহা ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে দেখলো 4টে বেজে গেছে। সে তো বিস্ময়ে হতবাক, এত সময় কিভাবে চলে গেল। অবশ্য যাওয়ারই কথা। 2:30টায় সে কলেজ থেকে এসে গোসলে ঢুকেছিল। গোসল করতে এমনিতেই তার অনেক দেরি হয়, সেখানে আবার তন্ময়ের পাল্লায় পড়ে এত সময় চলে গেল। এখনো সে দুপুরের খাবার খায়নি, সেজন্য বোধহয় তার মা ডাকছে। তোহা তাড়াহুড়ো করে ডাইনিং রুমে গেল। তোহাদের বাসাটা 2 তলা। তার বাবারা 3 ভাই 3 বোন। 3 বোনের অবশ্য বিয়ে হয়ে গিয়েছে। ভাইদের মধ্যে তোহার বাবা মেঝো। নিচের তলায় তোহার বড় চাচা জাফর ইসলাম ও তার ফ্যামিলি থাকেন। আর 2 তলায় 2টা ফ্ল্যাটের একটাই তোহারা এবং অন্যটায় তার ছোট চাচা রাকিব থাকেন। আর তোহার দাদা দাদিও জীবিত আছেন। তাদের যখন যে ছেলের কাছে থাকতে ইচ্ছে করে সেখানেই থাকেন। তোহার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই সে কোনো দিকে না তাকিয়ে শুধু খেয়েই যাচ্ছে। তার মা জননী যে তার দিকে ভ্রুকুচকে চেয়ে আছে সেদিকে তার খেয়াল নেই একেবারেই। তোহা খাওয়া শেষ করে তার মায়ের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? কি আর বলবো, কিছু বললে শুনিস? দুপুরের খাবার খাচ্ছিস বিকালে, তোদেরকে নিয়ে আর পারি না, আমার হয়েছে যত জ্বালা। তোহা হাসলো, ইনোসেন্ট ভঙ্গিতে বলল, তারিন কল দিয়েছে, ওর সঙ্গে কথা বলতে বলতে লেট হয়ে গেছে। রাগ করো না মা। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না। একটা কথা বলতে এসেছিলাম, সেটা শোন। তোর ছোট চাচার জন্য মেয়ে দেখতে যাবে তোর ফুপিরা সামনের শুক্রবার, তুই যাবি? আমি গিয়ে কি করব? ফুপিরা দেখে আসুক। মেয়ে তো আর কম দেখেনি, কাউকেই তো তাদের পছন্দ হয় না, সুতরাং তারাই দেখে আসুক, আমি আর এইসবে নেই। তোহার মা শাহেদা আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে হাঁটাই দিলেন। চুলোয় বসানো তরকারি পুড়ল বলে তোহার দীর্ঘশ্বাস ফেলে তার রুমের দিকে পা বাড়ালো। তার ছোট চাচা রাকিব মাস্টার্স শেষ করে 2 বছর হলো চাকরি করছে,
কৃষি অফিসার পদে, কিন্তু এখনও বিয়ে করেননি। তোহার ফুপিরা অনেক মেয়ে দেখেছে, কোনো মেয়েকে মনে না ধরায় তাকে বিয়ে করতে এত দেরি। তোহার ফুপিরা অনেক মেয়ে দেখেছে, কোনো মেয়েকে মনে না ধরায় তার বিয়ে করতে এত দেরি। এই নিয়ে তার চাচার আফসোসের সীমা নেই। কলেজের ক্যান্টিনে বসে আছে তোহা ও তার দুই বান্ধবী। তোহার মেজাজ এই মুহূর্তে ভীষণ খারাপ, কেননা সে কলেজে আসার পর থেকে কলেজের সবগুলো ছেলে তাকে ভাবি ডেকে ডেকে অস্থির করে তুলেছে। তোহার বিরক্ত লাগছে, সব ওই নির্লজ্জ লোকটার কাজ। কলেজে আসার পর থেকে তাকে দেখা না গেলেও তার সাঙ্গ পাঙ্গদের মধুর বুলিতে ভাবি ডাকের যন্ত্রণায় তোহার রীতিমতো হাঁপিয়ে গেছে। তোহার রাগী মুখটা দেখে তারিন ও সূচি মিটিমিটি হাসছে। তাদের হাসতে দেখে তোহার রাগ যেন তরতর করে আরও বেড়ে গেল। সে চিপিয়ে চিপিয়ে তাদের উদ্দেশ্যে বলল, একদম হাসবি না শাকচুন্নির দল, তোরা আমার বান্ধবী হয়েও তাদের দলে যোগ দিয়েছিস। তোহার রাগী মুখের বুলি শুনে তারিন সূচি দুজনেই এতক্ষণ চেপে রাখা হাসিটা প্রকাশ করে হু হা করে হেসে দিল। তোহার রাগের পারদ যেন আকাশ ছুল। তারিন হাসি থামিয়ে দুষ্টুমি করে বলল, এতদিন পর হ্যান্ডসাম একটা দুলাভাই পেয়েছি, তার পক্ষ না নিলে চলে বল? একদম বাজে কথা বলবি না। ওকে বলবো না, এবার খা। তোহা সূচির দিকে শুকনো নজরে তাকালো, তারপর বলল, ওই নির্লজ্জ লোককে কাল তুই আমার নাম্বার দিয়েছিলি তাই না? সূচি ঢোক গিলে আমতামতা করে বলল, কি করবো বল? ভাইয়া এত করে বল না দে পারিনি। আসছে ভাই দরদি বোনগুলো আমার, আরেকবার যদি আমার কোনো তথ্য তার কাছে দিস তাহলে তোদের দুইটারই খবর করে ছাড়বো আমি। লেকচার বন্ধ কর। তোর নায়ক হেব্বি বুদ্ধিমান, বুঝছিস? সে তোর বুদ্ধি নিয়ে চলে না, সে চাইলে তোর 14 গোষ্ঠীর খবর এক মুহূর্তে নিয়ে নিতে পারে। এই তুই আমার দলে নাকি তার দলে? তারিন সূচি দুজনেই দাঁত কেলিয়ে হেসে বলল, দুজনের দলেই আছি, আমাদের ভবিষ্যৎ তোলাভাই বলে কথা। তার পক্ষ না নিলে চলে, তার পক্ষ না নিলে আমাদেরই তো ক্ষতি, তাই না বান্ধবী বল? তোহা তার দুই বান্ধবীর ফালতু কথাবার্তা শুনে রাগে চেয়ার সরিয়ে উঠতে নিলে তারিন হাত ধরে থামিয়ে বলল, রাগ করিস কেন? উঠিস না, খেয়ে যা। সরি, আর উল্টোপাল্টা কিছু বলবো না, বস। তোহা শাসিয়ে বলল। মনে থাকে জানো। অতঃপর তোহা মাথা ঠান্ডা রেখে বার্গার সাইডে রেখে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল। ফুচকা হলে তার আর কিচ্ছু লাগে না। তাদের খাওয়ার মাঝেই তন্ময়ের আগমন ঘটে ক্যান্টিনে। তন্ময়ের উপস্থিতি টের পেয়ে তোহার খাওয়া বন্ধ হয়ে গেল। হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে গেল তার। লোকটা আশেপাশে এলেই তার এমন অদ্ভুত ফিলিং হয়। তন্ময় সরাসরি তোহার কাছে এসে দাঁড়ালো। প্যান্টের পকেটে দুহাত ঠুকানো সুঠাম দেহের পুরুষটাকে তোহা এক পলক চেয়ে দেখল। পরক্ষণে এই দৃষ্টি সরিয়ে অস্বস্তিতে ঘাট হয়ে বসে রইল। তন্ময় মৃদু হেসে তার প্যান্টের পকেট থেকে ডান হাত বের করে তোহার হাতে থাকা ফুচকাটা তার মুখে পুরে নিল। তোহার চোখ বড় বড় করে তাকালে তন্ময় দুষ্টু হাসলো। সূচি তারিন দুজনেই মিটিমিটি হাসতে লাগলো। তোহার বিস্ময়ের রেশ কাটছে না। কি পরিমাণ ফাজিল লোক! কি করলো এটা? তোহার ভাবনার রেশ কাটলো তন্ময়ের কাশির শব্দে। একটা ফুচকা খেয়েই ছালে কাশছে বলে তোহার হাসি পেল। সে তার হাসিকে দমিয়ে রেখে তন্ময়ের দিকে পানির বোতল এগিয়ে দিল। তন্ময় পানি খেয়ে বিড়বিড় করলো, উফ কি ঝাল! তার প্রিয়তমা এসব খায় কি করে? তোহা আর কিছু না ভেবে চেয়ার ছেড়ে উঠে তার ক্লাসের উদ্দেশ্যে যাওয়া ধরল। তন্ময়ের আশেপাশে থাকলে তার অস্বস্তি হয়, নার্ভাস হয়ে যায় সে। তোহাকে চলে যেতে দেখে তন্ময়ও তার পিছু নিল। তন্ময়ের পেছন থেকে তারিন বলে উঠল, ভাইয়া বেস্ট অফ লাক। তন্ময় মৃদু হেসে তোহার কাছে গিয়ে তার হাত টেনে একটা ফাঁকা ক্লাসরুমে নিয়ে গেল। তোহা বিস্ময়ে হতবাক হয়ে স্তব্ধ থাকলে তোহাকে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে তন্ময় তোহার দিকে সম্মোহনী দৃষ্টি ছুড়ে বলে উঠল, ভালোবাসো না আমাকে? নিজের এতটা কাছে তন্ময়ের অস্তিত্ব অনুভব করে তোহার হৃদস্পন্দনের গতিবেগ বেগতিক হারে বেড়ে গেছে। কণ্ঠনালী থেকে কোনো আওয়াজ আসছে না। লজ্জার কারণে চোখ তুলে তাকাতে অবধি পারছে না সে তন্ময়ের দিকে। কিছু বলা তো দূরের কথা, শুধু অনুভব করতে পারছে নিজের খুব কাছের একজন পুরুষের অস্তিত্ব। তার গা থেকে আসা তীব্র পারফিউমের গন্ধে তার মনের ভেতর অজানা সব অনুভূতিরা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে শুধু। তোহার এই অবস্থা দেখে তন্ময় শুধু হাসলো। এটুকু কাছে আসাতেই তার এই অবস্থা। বাসরাতে কি করে আল্লাহ তাআলাই ভালো জানেন। তন্ময় আবারও একই কথা রিপিট করলো খুব করুণ কণ্ঠে, বলো না ভালোবাসো না আমাকে? তোহা চোখ বুঝে নিল। হৃৎপিণ্ড নামক বস্তুটার কম্পন কোনোভাবেই থামানো যাচ্ছে না। তন্ময় ফু দিল তার মুখে। তোহা চমকে চোখ মেলে তাকিয়ে আমতা করে বলল, জানি না, ছাড়ুন। তন্ময় এক হাতে তোহার কোমর চেপে ধরে নিজের আরও কাছে নিয়ে আসলো। তোহার শরীরে অদ্ভুত শিহরণ খেলে গেল। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তন্ময় তার দুহাত নিজের এক হাত দ্বারা আবদ্ধ করে নিল।
তোহার রাগী দৃষ্টিতে তার দিকে তাকালে তন্ময় বাঁকা হাসলো। তোহার গা থেকে আসা তীব্র মেয়েলি গন্ধে তন্ময়ের নিজেকে বড্ড উন্মাদ লাগছে। মনের কোণে উকি দিচ্ছে নিষিদ্ধ কিছু ইচ্ছে। তোহার কম্পিত ঠোঁটঝোড়া চুম্বকের মতো কাছে টানছে তাকে। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তোহা কষ্ট পাক এমন কোনো কিছুই সে কখনো করবে না। তাছাড়া সে লক্ষ্য করেছে সে আশেপাশে আসলে মেয়েটা কেমন যেন নার্ভাস হয়ে পড়ে। তোহা তন্ময়ের থেকে নিজের হাত ছাড়িয়ে এক পলক তাকালো তার দিকে। সাথে সাথে ওই নেশাক্ত চাহনি দেখে তোহার বুকের ভেতরটা থক করে উঠল। লজ্জা এবং অস্বস্তির পরিমাণ আকাশ ছুলো তার। হঠাৎ করে তন্ময়কে নিজের কাছে আসতে দেখে তোহা ভয় পেয়ে চোখ বুঝে নিল। খানিক পর অনুভব করলো তার কানের কাছে তন্ময়ের ঘোর লাগা কণ্ঠের ফিসফিস করে বলা উক্তি। এত লজ্জা পেতে নেই স্বপ্নচারিণী। তোমার লজ্জামাখা মুখটা যে এই প্রেমিক পুরুষটাকে বড্ড উন্মাদ করে তোলে। উন্মাদ হয়ে ভুল কিছু করে ফেললে পরে কষ্ট কিন্তু তুমি পাবে। সো বি অ্যালার্ট। তোহা মুচড়া মুচড়ি করে তন্ময়ের বুকে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল। ছাড়ুন, কেউ দেখলে কি ভাববে? কি ভাববে? তোহা এবার তন্ময়কে জোরে ধাক্কা দিয়ে ক্লাসরুম থেকে যেতে যেতে বলল। নির্লজ্জ ফাজিল লোক। ধাক্কা খেয়ে তন্ময় নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে পেছন ফিরে তাকিয়ে তোহার উদ্দেশ্যে গলা ছেড়ে বলল। আই নো জান। ততক্ষণে তোহা এক দৌড়ে নিজেদের ক্লাসরুমে ঢুকে গেল। তন্ময় তার সাদা শার্টটার কলার ঠিক করে হাত ঘড়িতে টাইম দেখে ক্লাসরুমের বাইরে চলে গেল। ক্লাসরুমে এসে তোহা হাঁপাতে লাগলো। উফ, আর একটুর জন্য জানটা বেরিয়ে যাচ্ছিল তার। অসহ্য লোক একটা, দুনিয়া নির্লজ্জ। মন চাইছে লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিতে, কিন্তু এত শক্তি কি আর তার আছে? এই 6 ফুটের খাম্বাকে উগান্ডায় পাঠাতে গেলে যে তার নিজেরই বেহাল দশা হয়ে যাবে। তোহাকে হাঁপাতে দেখে তারিন চোখ টিপে বলল। দুলাভাইয়ের থেকে পাওয়া আদরের পরিমাণ বেশি ছিল বুঝি? তোহার রাগে কটমট করে বলল। একটা ফালতু কথা বললে তোকে আমি খবর করে ছাড়বো কিন্তু তারিনের বাচ্চা। তারিন ছুচ্ছি দুজনেই শব্দ করে হেসে দিয়ে তোহাকে আর না জ্বালিয়ে চুপ রইল। কিছুক্ষণের মাঝেই ক্লাসরুমে শিক্ষক আসলো। শিক্ষক এসে জানালো যে কাল কলেজে নবীনবরণ অনুষ্ঠান হবে, বিদায় আজ আর ক্লাস হবে না। আর নবীন বরণের পোশাক হিসেবে মেয়েদেরকে নীল শাড়ি এবং ছেলেদেরকে সাদা পাঞ্জাবি পরে আসতে বলা হয়েছে। তোহারা 3 বান্ধবী তো খুশিতে আত্মহারা। কলেজ জীবনে তাদের প্রথম অনুষ্ঠান বলে কথা। তন্ময় তার বন্ধুদের নিয়ে কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছে। মূলত তোহার জন্য সে অপেক্ষা করছে, কিন্তু সে তো ক্লাসরুম থেকে এখনো বেরিয়ে হচ্ছে না। সে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে এক দেয়ানে তোহার ক্লাসরুমের দিকে চেয়ে থাকলে হঠাৎই নজর পড়ে হাস্যরত মুখশ্রীর তার স্নিগ্ধ পরিটার দিকে। সে তার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে ক্লাসরুম থেকে বের হচ্ছে। কিছু দূর এগোনোর পর তার সামনে থেকে দৌড়ে আসা এক ছেলের সাথে ধাক্কা খেয়ে তোহা নিজের শরীরের ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়েছে, পায়ে ব্যথা পেল। আকস্মিক ঘটনায় সকলেই হতভম্ব। ঘটনাটা তন্ময়ের দৃষ্টিগোচর হতেই সে কাল বিলম্ব না করে ঘটনাস্থলে উপস্থিত হলো। তোহা পায়ে বেশ ব্যথাই পেয়েছে, উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না সে। যে ছেলেটা দৌড়ে আসছিল সেই ছেলেটা তোহাকে পড়ে যেতে দেখে সরি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। তন্ময়কে রাগী দৃষ্টিতে তাকাতে দেখে ছেলেটা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ভয়ে ভয়ে বলল। সরি ভাই, আমি আসলে ভাবিকে দেখতে পাইনি, সরি। তন্ময় ছেলেটার থেকে দৃষ্টি সরিয়ে তোহার পায়ের কাছে ঝুঁকে চিন্তিত মুখে বলে উঠল। বেশি ব্যথা পেয়েছো জান? উফ, কতটা চামড়া উঠে গেছে। তোহাকে ধরে তন্ময় নিচ থেকে উঠালো। ফের ছেলেটার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলে ছেলেটি তোহার উদ্দেশ্যে অপরাধী ভঙ্গিতে বলল। ভাবি সরি, সত্যি বলছি আমি আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে ভাইয়া, আমি ঠিক আছি। আর আমাকে ভাবি বলে না ডাকলে খুশি হব। তন্ময় সরু চোখে তোহার দিকে এক পলক তাকিয়ে মৃদু হাসলো, মনে মনে বলল। তুমি যতই না করো সবাই তোমাকে ভাবি ডাকবেই। তন্ময়ের অর্ডার বলে কথা। তন্ময়ও বুঝতে পারলো ছেলেটা আসলে অনুতপ্ত এবং সে এই কাজটা ইচ্ছে করে করেনি, তাই সে বলল। ওকে ভাই, যা, নেক্সট টাইম চোখ কান খোলা রেখে হাঁটাচলা করিস। আজ তোর কারণে আমার স্বপ্নচারিণী কতটা ব্যথা পেয়েছে দেখেছিস তো? জি ভাই, নেক্সট টাইম আর এমন হবে না, প্রমিস। ছেলেগুলোকে বিদায় দিয়ে তন্ময় তোহার দিকে তাকালো। সূচি তারিন পাশেই দাঁড়িয়ে তাদের রোমান্টিক সিন উপভোগ করতে লাগলো। তোহা মনে মনে বলতে লাগলো, ঢং কত, আমার স্বপ্ন চারেনি আসছে দরদ দেখাতে। তন্ময় হঠাৎ তোহাকে কোলে তুলে নিল। তোহা চমকে উঠে তন্ময়ের কাঁধের দিকে শার্ট খামচে দৌড়ল। তন্ময় বিশ্বজয়ীর হাসি দিলে তোহা চেঁচিয়ে উঠে বলল। আমাকে নিচে নামান বলছি। একদম নড়াচড়া করবা না, না হলে কিন্তু ঠাস করে নিচে ফেলে দিব। প্লিজ নামান না, এমন কেন করছেন? আশেপাশের মানুষ কি বলবে? যে যাই বলুক, আই ডোন্ট কেয়ার।
জোর খাটাচ্ছেন আমার উপর? একদম নয়, তুমি হাঁটতে পারবা না, পা থেকে রক্ত ঝরছে, তাই তোমার পায়ে ব্যান্ডেজ করে দিব আমি এখন। সো বি কোয়াইট। তন্ময় তোহাকে একটা ক্লাসরুমের বেঞ্চে বসিয়ে তার বন্ধুদের দিয়ে আনানো স্যাভলন তুলা দিয়ে তোহার ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারিন সুচি দুজনেই দাঁত খেলিয়ে তোহার রাগী মুখটার দিকে চেয়ে রইল। তন্ময় ব্যান্ডেজ করে দিয়ে তোহাকে পুনরায় কোলে নিয়ে বলল, চলেন ম্যাম, আপনাকে পৌঁছে দিয়ে আসি। তোহার রাগী দৃষ্টি ছুড়ে পড়ল। লাগবে না, ছাড়েন বলছি। তন্ময় তোহার কথাকে পাত্তা না দিয়ে গেটের উদ্দেশ্যে যেতে যেতে তোহার ঠোঁটে আঙ্গুল রেখে বলে উঠল, হুশ, চুপ করো, চুপ থেকে মুহূর্তটাকে এনজয় করো যান। পাগল একটা লোকের পাল্লায় পড়ে গেছে তোহা। সে না পারছে লোকটাকে অবজ্ঞা অপমান করতে, আর না পারছে গ্রহণ করে নিতে। এ কোন দোটানায় পড়ল সে? আগে তো কখনো এমন পরিস্থিতিতে সে পড়েনি। তন্ময়ের বেলায় এমন কেন হচ্ছে? তার উত্তর সে খুঁজে পায় না। সে সামান্য পায়ে ব্যথা পাওয়ায় লোকটা কোলে করে রাস্তা অবধি এনে রিকশায় তুলে দিয়েছিল। তোহার শত বারণ সে কানে তুলেনি। আশেপাশের মানুষ যে তাদের দিকে কেমন করে তাকাচ্ছিল তা নিয়ে তার কোনো মাথা ব্যথাই ছিল না। লোকটা আস্ত এক পাগল। তোহা নিজ রুমের আয়নার সামনে দাঁড়িয়ে এসবই ভাবছিল। পরনে তার নীল শাড়ি, কানে ঝুমকো, হাতে নীল কাচের চুড়ি, মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। এইটুকু সাজেই লাগছে যেন তাকে অপ্সরি। চোখ ফেরানো যাচ্ছে না। তোহার অন্য মনস্কতা খেয়াল করে তারিন মৃদু কেশে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? বর্তমানে তারিন সুচি দুজনেই তোহাদের বাসায়। তোহা শাড়ি পরতে পারে না। মূলত তারিনই তোহা এবং সুচিকে শাড়ি পরিয়ে দিয়েছে। তারিনের কথায় তোহা সংবিত ফিরে পেয়ে তার দিকে তাকালো। তারপর মুখে মৃদু রাগের আভাস ফুটিয়ে বলল, ভাবছি এক পাগলের কথা। দুলাভাইয়ের কথা ভাবছিলি বুঝি? আজ তো দুলাভাইয়ের মাথা নষ্ট হয়ে যাবে রে তোকে দেখে, বুঝলি? একদম বাজে কথা বলবি না। আমি ভাবছি এই লোকটার থেকে কি করে রেহাই পাওয়া যায়। বিয়ে করে নে, তাহলেই তো রেহাই পাবি। দুলাভাই যখন সবার সামনে পাগলামি না করে শুধু বাসায় এসে তোর সামনে পাগলামি করবে, ভালো হবে না বল? তোহা সুচির পিঠে ধুম করে কিল দিয়ে বলল, অফ যা বলছি। তোর এসব ফালতু যুক্তি বাস্তবায়ন করার কোনো দরকার নেই আমার। সুচি নিজের পিঠে হাত বুলাতে বুলাতে জবাব দিল, তা দরকার হবে কেন? আনরোমান্টিকের বস্তা একটা। তোহা এবং সুচির কথোপকথনের মাঝেই তারিন বিছানায় আরাম করে বসে চিন্তিত কণ্ঠে তোহার উদ্দেশ্যে বলল, আচ্ছা দুলাভাই তোকে স্বপ্নচারিণী বলে ডাকে কেন? তোহা পুনরায় আয়নার সামনে গিয়ে কোমর সমান লম্বা চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে জবাব দিল, জানি না, কিন্তু তোরা কেন তাকে দুলাভাই ডাকিস তা জানার আমার খুব ইচ্ছা। সে তোর কোন বোনের জামাই লাগে বল আমায়। তারিন দাঁত কেলিয়ে হেসে বলল, কেন তোর জামাই লাগে? জানিস না বুঝি? তোহার রাগী দৃষ্টিতে তারিনের দিকে তাকালে সে মৃদু হেসে বলল, রাগিস না, স্বপ্নচারিণী মানে কি সেটা বল আগে। তোহার চুলগুলো খোপা করে মাথায় নীল হিজাব বাঁধা অবস্থায় উত্তর করল, স্বপ্নের চারণভূমিতে যে বিচরণ করে তাকে স্বপ্নচারিণী বলে। 3 বান্ধবীর সাজ পুরো কমপ্লিট। সুচি তোহার কাছে এসে বলল, দুলাভাই স্বর্ণের চারণভূমিতে সর্বদা তুই বিচরণ করিস, এই জন্যই তাহলে দুলাভাই তোকে স্বপ্নচারিণী বলে ডাকে, বুঝলাম। তোহা কিছু বলার আগেই তারিন সিরিয়াস ভঙ্গিতে তোহার উদ্দেশ্যে বলল, একটা কথার জবাব দে তো, তুই ভালোবাসিস না তন্ময় ভাইয়াকে? জানি না, এসব ফালতু টপিক বাদ দিয়ে কলেজে চল, দেরি হয়ে যাচ্ছে। তারিন বিছানা থেকে উঠে শাড়ি ঠিক করতে করতে বলল, তোর জামাইয়ের কপালে দুঃখ আছে। তোহা তার কথায় পাত্তা না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তোহার পেছন পেছন তারা 2 বান্ধবীও তাড়াহুড়ো করে রুম থেকে বেরোলো। তন্ময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তোহাকে দেখে। ইস, কি অপরূপ লাগছে তাকে। তন্ময়ের ঘোর লেগে যাচ্ছে তার এই রূপে। শাড়ি পরলে যে তার প্রিয়তমাকে এত সুন্দর লাগবে তা সে ভাবেইনি আগে। আপাত মস্তক নীল আবরণে আবৃত মেয়েটাকে আজ তার খুব করে কাছে টানতে ইচ্ছে করছে। 2 ফুলও গালে আদরে আদরে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। তার এসব অবান্তর চিন্তা ভাবনার কথা ভেবে হঠাৎই সে হেসে উঠল। মেয়েটা তাকে পাগল করে ছেড়েছে। তাকে আপন করে না পাওয়া পর্যন্ত তার এই পাগলামি কমবে না। তন্ময়ের কাছে তোহার হিজাব পরার ব্যাপারটা দারুণ লাগে।
সে আস্তে আস্তে তোহার কাছে এগিয়ে যায়। তোহা কলেজের গেট দিয়ে মাত্রই ঢুকছিল, তখনই তন্ময়ের মুগ্ধ চোখের দৃষ্টি এবং তার দিকে এগিয়ে আসা দেখে তাড়াতাড়ি পা চালিয়ে চলে যেতে নিল। তন্ময়ও আর আটকায়নি। তোহা তার বান্ধবীদের সঙ্গে কলেজের 5 তলায় গেল, যেখানে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তোহা ক্লাসরুমে ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ইন্টার প্রথম বর্ষের সমস্ত ছাত্রছাত্রীরা তাদের আসনে বসলে শ্রেণী শিক্ষক থেকে শুরু করে সকল শিক্ষকই বক্তব্য দিল নতুন স্টুডেন্টদের উদ্দেশ্যে। সেকেন্ড ইয়ারের ক্লাসের ফার্স্ট বয় হওয়ায় তন্ময়কেও ডেকে আনা হলো প্রথম বর্ষের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। তন্ময় তার বক্তব্য দিল খুব সুন্দর মার্জিত ভাষায়, শালীনভাবে। তার প্রতিটি কথা খুব মনোযোগের সহিত শুনল বিল্ডিংয়ের উপস্থিত প্রতিটি মানুষ। তোহা আর চোখে তন্ময়কে দেখতে লাগলো। লোকটা আসলেই সুপুরুষ, সব দিক দিয়েই। সে যেভাবে সুন্দর করে কথা বলছে, এভাবে তোহা কখনোই কাউকে বোঝানো তো দূর কথাই বলতে পারে না। সাজা পাঞ্জাবিতে তাকে কি অসাধারণ লাগছে, শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে তোহার। তোহা তার দৃষ্টির লাগাম টেনে নিজেকে নিজেই ধিক্কার দিল এই কাজের জন্য। তার মন বড্ড বেহায়া হয়ে যাচ্ছে। তন্ময়ের বক্তব্য শেষ হলে সবাই তাকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করতে লাগলো। সে নাকি ভালো গান গাইতে পারে। তোহা মনে মনে ভাবছে লোকটা তার কত প্রতিভা লুকিয়ে রেখেছে কে জানে। সবার অনুরোধে তন্ময় গান শোনানোর জন্য রাজি হলো। একটা গিটারের ব্যবস্থা করা হলে তন্ময় এক পলক তোহার দিকে তাকিয়ে মৃদু সুর তুলে গান ধরল। রিমঝিম এই ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে, এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনাই রাগিনী, মনে স্বপ্ন এলোমেলো, একই শুরু হলো প্রেমের কাহিনী। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে, সেই বৃষ্টি ভেজে পায়ে সামনে এলে হায় ফুটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়, হৃদয়ের মরুপথে জলছবি থেকে যায়, জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্নচারিণী, আজ রাগে অনুরাগে লেখে বৃষ্টি দাগে প্রেমের কাহিনী। রিমঝিম এই ধারাতে মন চায় হারাতে, রিমঝিম এই ধারাতে মন চায় হারাতে। তন্ময়ের গান বিস্ময়ে বিমূঢ় হয়ে শুনেছে তোহা। লোকটা কি ভালো গান গায়। সকলেই স্তব্ধ হয়ে শুনেছে তার গান। বাইরের পরিবেশের সাথে গানটা একদমই মানানসই হয়েছে। অতঃপর তন্ময়কে প্রশংসা করে সকল শিক্ষক শিক্ষিকারা। তারপর প্রথম বর্ষে সকল ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। তন্ময় নিজে তোহাকে বরণ করে ফুল দিয়ে টাটকা লাল গোলাপের তোড়া তন্ময়ের হাত থেকে নিতে গিয়ে তোহা বড্ড অস্বস্তিতে পড়ে যায়। সবার আড়ালে তন্ময় বাঁকা হেসে তোহার কানের কাছে ফিসফিস করে বলল, লাভ ইউ জান। তোহা কেঁপে উঠে তন্ময়ের হাত থেকে তাড়াতাড়ি ফুলগুলো নিয়ে তার থেকে দূরে সরে গেল। তন্ময় দুষ্টু হেসে পুনরায় তার জায়গায় ফিরে গেলে শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠান এখানেই সমাপ্ত করে তাদের যার যার কাজে চলে গেল। সমস্ত ছাত্রছাত্রীরাও সেখান থেকে চলে গেলে তোহাও তার বান্ধবীরা সেখানেই বসে থেকে বাইরের বৃষ্টি উপভোগ করতে লাগলো। বৃষ্টিতে ভিজে বাসায় যাওয়া যাবে না। হঠাৎ তন্ময় তারিনকে কিছু একটা ইশারা দিলে তারিন বলে উঠল, এমন একটা ওয়েদারে কফি হলে পুরো জমে যাবে। তোহা তুই বস, আমি সুচিকে নিয়ে ক্যান্টিন থেকে কফি নিয়ে আসছি। সুচি আয়। তোহা মন খারাপ করে বলল, আমি একা থাকবো? থাক না কিছুক্ষণ, আমরা আসছি। এই বলে তারিন সুচিকে নিয়ে চলে গেল, তোহাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই। তোহা মুখ ফুলিয়ে বসা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে বৃষ্টির পানি ছুঁয়ে দিচ্ছিল। তখনই সে তার একদম কাছে কারো অস্তিত্ব অনুভব করে। সে চমকে পেছনে তাকালে তন্ময়কে দেখতে পায়। তন্ময়ের এক জোড়া সম্মোহনী চোখ দেখে তোহার বুকের ভেতরের যন্ত্রটা বেগতিক হারে লাফাতে থাকে। তোহা তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তন্ময় তার কোমর টেনে তার বুকে নিয়ে আসলো। তোহা অসহায় দৃষ্টিতে তন্ময়ের দিকে চেয়ে বলল, ছাড়ুন প্লিজ। আজ তোমায় ছাড়ছি না। এই বলে তন্ময় তোহাকে পেছন ঘুরিয়ে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তোহার মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে জানালার বাইরে অবিরাম ঝরতে থাকা বৃষ্টির দিকে নজর রেখে বলল, থাকো না একটু কাছে, কেন এমন করো? একটু কাছে থেকে তোমার প্রেমিক পুরুষটার এই মুহূর্তটাকে রঙিন করে দিতে কি বা ক্ষতি বলো? হঠাৎ করেই তন্ময়ের এতটা কাছে আসায় অস্বস্তিতে জমে আছে তোহা। লজ্জার আবেশে চোখ বুঝে আসছে তার। হৃদস্পন্দন বেগতিক হারে বেড়ে গেছে।
লোকটাকে বল প্রয়োগ করে সরাতে পর্যন্ত পারছে না সে। তন্ময় তার পুরুষালী শক্ত হাতে তোহার ছোট্ট নরম দেহখানা আবদ্ধ করে রেখেছে খুব যত্ন করে। তোহার সরু দুখানা হাত তন্ময় তার বলিষ্ঠ হাতের মুঠোয় পুরে নিয়েছে। তার খুব করে ইচ্ছে করছে মেয়েটাকে কোলে তুলে ছোট্ট নরম গাল দুটো আদরে আদরে ভরিয়ে দিতে। এই বৃষ্টি মুখর রোমাঞ্চকর পরিবেশে তোহাকে কাছে পেয়ে তন্ময়ের মনে নানা নিষিদ্ধ ইচ্ছে জাগছে বইকি, কিন্তু তা তো করা যাবে না। তার মনের অনুভূতিরা তাকে সাড়া দিলে যে তার প্রিয়তমা তাকে ভুল বুঝবে, কষ্ট পাবে সে। আর এভাবে তন্ময় তোহাকে কাছে পেতে চায় না। তার মনের পবিত্র অনুভূতিগুলো সে পবিত্র সম্পর্কে আবদ্ধ হওয়ার পরেই বাস্তবায়ন করবে। তোহার নড়াচড়ায় তন্ময়ের ভাবনার রেশ কাটল। তোহা তন্ময়কে মৃদু ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু 1 ইঞ্চিও সরাতে পারল না। তন্ময় হাসল, তোহা হার মারল। এই খাম্বাকে সরানো তার দ্বারা সম্ভব নয়। সে তার পেটের উপরে রাখা তন্ময়ের হাত দুটো থেকে নিজের হাত দুটো মুক্ত করার চেষ্টা করে কণ্ঠে খানিক রাগের আভাস ফুটিয়ে বলল, আপনি আমার প্রেমিক পুরুষ না, আর আমিও আপনার প্রেমিকা না, এবার ছাড়েন। তন্ময় তোহার দিকে আরো একটু ঘনিষ্ঠ হয়ে আদুরে কণ্ঠে বলল, হুম, ছাড়তে ইচ্ছে করছে না। ইস, ছাড়েন প্লিজ। তন্ময় তোহার কানে কানে ঘোর লাগা কণ্ঠে বলল, এত নড়াচড়া করছো কেন? থাকো না আরেকটু, ভালোবাসি তো। তোহা এদিক ওদিক চেয়ে অবশেষে তন্ময়কে জোরে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে বলল, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। এই কথা বলে সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে তৎক্ষণাৎ তন্ময়কে পাশ কাটিয়ে নিচে চলে গেল। তার নজরে পড়ল না তন্ময়ের হতভম্ব মুখটা। তোহার কাছ থেকে সরাসরি রিজেক্ট তন্ময় আশা করেনি। তোহার অপ্রত্যাশিত মুখের বুলি তন্ময়ের হৃদয়কে এফোর ওফোর করে দিচ্ছে। বুকের ভিতর এক চিনচিনে ব্যথা হানা দিলে তন্ময় দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে স্বাগতোক্তি করল, আমিও দেখব কতদিন তুমি আমাকে ইগনোর করে চলতে পারো। তন্ময়কে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে তার বন্ধুরা সকলেই তার কাছে এসে দাঁড়ালো। সজীব তন্ময়ের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তোর মনে হচ্ছে না তুই একটু বেশি পড়াশোনার দিক থেকে নিজের ধ্যান হারিয়ে তোহার দিকে ঝুঁকে পড়েছিস? তুই তো এমন ছিলি না, পড়াশোনায় নিজের সেরাটাই দেওয়াতেই ঝুঁক ছিল তোর বেশি। তাহলে এমন কেন হইলি? এবার তোর থামা উচিত। তোহা হয়তো তোকে ভালোবাসে না। তন্ময় মৃদু নিঃশ্বাস ছেড়ে বলল, ও আমাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করে না। কি করে বুঝলি? তন্ময় এবার জানালার কাছ থেকে সরে এসে একটা বেঞ্চে আয়েশ করে বসে মৃদু হেসে বলল, ওকে ভালোবাসি আমি, আর প্রেমিক হয়ে তার চোখের ভাষা বুঝতে পারবো না তা কেমন করে হয়? তার চোখের চাহনি আমাকে প্রতিনিয়ত একটু একটু করে বুঝিয়ে দেয় যে সেও আমার প্রেমে মত্ত। তাহলে ভাবি স্বীকার কেন করে না দোস্ত? তোর ভাবি ভীতু তো, তাই স্বীকার করতে চায় না। তোরা চাইলে আজ তোদের একটা প্রমাণ দেখাতে পারি যে সে আমায় ভালোবাসে কি বাসে না। কিভাবে? তন্ময় বাঁকা হেসে বসা থেকে উঠে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে রাজকীয় স্টাইলে সামনে যেতে যেতে তাদের সকলের উদ্দেশ্যে বলল, ফলো মি। তোহা দৌড়ে তার বান্ধবীদের কাছে গিয়ে হাঁপাতে লাগলো। উফ, অসভ্য একটা লোক, সবসময় তাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ে। তোহাকে হাঁপাতে দেখে তারিন সুচি দুজনেই ব্যস্ত হয়ে বলল, কি হলো তোর? তোহা দাঁত খিচিয়ে বলল, ওই অসভ্য লোকের ইশারায় তোরা আমাকে একা রেখে চলে এসেছিলি, তাই না? ধরা পড়ে যাওয়ায় 2 বান্ধবী আমতা করে বলল, তুই ভুল ভাবছিস। আমাকে আর বোঝাতে আসিস না, তোদের দুইটাকে আমি খুব ভালো করেই চিনি, শাকচুন্নির দল। তোহার কথায় দুজনেই দাঁত কেলিয়ে হাসতে লাগলো। তোহা তাদের আরও কিছু বলতে যাবে তার আগেই 2nd ইয়ারের একটা মেয়ে তোহাকে ডেকে তার কাছে এসে দাঁড়ালো। মেয়েটা চিন্তিত কণ্ঠে তোহার উদ্দেশ্যে বলল, তন্ময়ের সঙ্গে কি তোমার কোনো ঝামেলা হয়েছে? তোহা যেন আকাশ থেকে পড়ল। তন্ময়ের সাথে তার ঝামেলা হবে কেন? তোহা আশ্চর্য হয়ে বলল, না তো আপু, কিন্তু কেন? তন্ময়কে দেখলাম মাঠের মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে। আমি যতদূর তন্ময়কে চিনি তাতে আমার স্মরণে আছে যে তন্ময় কখনো বৃষ্টিতে ভিজে না, কারণ বৃষ্টির সামান্য পানি তার গায়ে পড়লে তার প্রচণ্ড জ্বর আসে। এই কথাটা কলেজের প্রায় সবাই জানে, কিন্তু আজ হঠাৎ তার কি হলো যে সে স্বেচ্ছায় বৃষ্টিতে ভিজছে? তোমার সাথে রাগ করে এমন করছে না তো? তোহা চিন্তায় পড়ে গেল। লোকটা কি তার কথা কিংবা কাজে কষ্ট পেয়েছে, যার ফলে যেটা তার জন্য ক্ষতিকর সেটাই সে স্বেচ্ছাই করছে?
উফ, তোহা আর কিছু ভাবতে পারছে না। লোকটা তাকে শান্তিতে থাকতে দিবে না, অসহ্য লোক। তোহা আর কিছু না ভেবে সিঁড়ি বেয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তোহার পিছু পিছু তারিন, সূচি এবং মেয়েটাও নিচে গেল। তোহা নিচতলায় এসে যা দেখতে পেল তাতে তার চক্ষু ছানা পড়া। তন্ময় মাঠের মাঝখানে দাঁড়িয়ে ভিজছে, আর বারান্দায় চতুর্পাশে সকল স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে একরাশ মন খারাপ নিয়ে। তন্ময়কে তারা কি পরিমাণ ভালোবাসে তা তাদের চাহনি দেখেই বোঝা যাচ্ছে। মানুষটার অসুস্থতার আগাম সংকেতে তারা শঙ্কিত। তন্ময়ের দৃষ্টি তোহার মাঝেই নিবদ্ধ। সে এক হাতে চুল ছাড়ছে আর তোহার রাগী মুখটার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তোহার রাগের পরিমাণ আকাশ ছুল। তন্ময়ের প্রতি অত্যাধিক রাগে সে তার পাশেই দাঁড়ানো সজীবের হাত থেকে ছাতা নিয়ে এই প্রবল বৃষ্টিতেই তন্ময়ের কাছে যাওয়া ধরল। তন্ময় বিশ্বজয়ীর হাসি দিয়ে তার বন্ধুদের দিকে তাকিয়ে চোখ টিপে দিল। তার বন্ধুরা তার চোখ টিপার কারণ বুঝতে পেরে মৃদু হাসল। তোহা সোজা তন্ময়ের কাছে গিয়ে কোনো কথা না বলে তার হাত টেনে বারান্দার এক কোণায় নিয়ে আসলো। এই জায়গাটায় আপাতত কেউ নেই। এটুকু পথ আসতে তোহাও খানিকটা ভিজে গেছে, আর তন্ময় তো পুরোপুরি ভিজে চুপচুপে হয়ে গিয়েছে। সাদা পাঞ্জাবি ভিজে গায়ের সঙ্গে লেপ্টে থাকায় পুরুষালী শরীরের সমস্ত ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। তোহার লজ্জা লাগছে তাকে এই অবস্থায় দেখে। তোহা আশেপাশে তাকিয়ে দেখলো সব মেয়েগুলো তন্ময়কে একদম চোখ দিয়ে গিলে খাচ্ছে। তোহাকে খানিক জেলাস ফিল করলো। সে যাই হোক, তন্ময়ের কাঁপুনি দেখে তোহার ছোট্ট মনটা ধক করে উঠল। সে কাল বিলম্ব না করে তন্ময়কে ধরে একটা চেয়ারে বসিয়ে নিজেও তার কাজ ঘেঁষে দাঁড়িয়ে তার শাড়ির আঁচল দ্বারা তন্ময়ের ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। চুল মুছে শেষ করে অভিমানী কণ্ঠে তন্ময়ের উদ্দেশ্যে বলল, আপনি এত পাগল কেন বলেন তো? কেন শুধু শুধু বৃষ্টিতে ভিজতে গেলেন? এখন যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কি হবে? ভেজা অবস্থায় একটা ছেলেকে যে এতটা আকর্ষণীয় লাগতে পারে তন্ময়কে কাছ থেকে না দেখলে তোহা জানতোই না। সমস্ত গা ভিজে চুপে চুপে হয়ে সাদা পাঞ্জাবিটা একদম গায়ের সাথে লেপ্টে আছে। চুলগুলো মুছে দেওয়ার পরও টপ টপ করে এখনও এক দু ফোঁটা করে পানি ঝরছে। মায়াময় মুখের খোঁচা খোঁচা দাড়ি বিশিষ্ট গালে মুক্তোর দানার মতো পানির ফোঁটা চিকচিক করছে। ভীষণ আদুরে লাগছে তাকে। তোহা এক পলক তন্ময়ের দিকে নজর দিয়ে যখন এসব ভাবনায় বিভোর ছিল, তখনই তন্ময়ের হঠাৎ করে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখে তোহা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। তন্ময় এতক্ষণ ইনোসেন্ট ফেস করে তোহাকে দেখলেও এখন দুষ্টু হেসে তোহার উদ্দেশ্যে বলল, কি আর হবে, আমি অসুস্থ হয়ে গেলে তুমি সেবা করে সুস্থ করে তুলবে। আমি কি আপনার বউ নাকি যে সেবা করব? তন্ময় তোহার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তার কোলে বসিয়ে আদুরে কণ্ঠে বলল, বউ হওনি, তবে হতে কতক্ষণ? এই তন্ময়ের মনের রানী একমাত্র তুমি চান। তুমি হবে আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। তোহা তন্ময়ের থেকে ছোটার চেষ্টা করে মুচড়াতে মুচড়াতে উত্তর দিল, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন আর ছাড়েন আমাকে। উফ, আমার এই স্বপ্নই একদিন সত্যি হয়ে ধরা দিবে। দেখো, আমার স্বপ্নচারিণী একদিন আমার অতীব নিকটতম মানুষটা হয়ে আমাকে আগলে রাখবে, ভালোবাসবে আমাকে। এসব আপনার ভুল ধারণা, কখনোই এমন হবে না। অস্বীকার কেন করছো? তোমার চোখের ভাষা আমি পড়তে পারি তো, কেন দূরে ঠেলে দিচ্ছ আমাকে বারবার? আমি আপনাকে ভালোবাসি না বললাম তো। সব ভুল ধারণা আপনার, এবার ছাড়েন প্লিজ। তন্ময়ের মুখটা আধারে ঢেকে গেল। সেই মলিন মুখেই বলল, তাহলে ছুটে কেন আসলে আমাকে ভিজতে দেখে? আর কেনই বা তন্ময় চুল মুছে দিলে এত যত্ন সহকারে? তন্ময়ের মলিন মুখটা দেখে তোহার মনটাও অজানা কষ্টে ছেয়ে গেল। সে চায় না তন্ময়ের প্রতি দুর্বল হতে, চায় না সে তার পরিবারকে কষ্ট দিতে। তাই সে তন্ময়কে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, জানি না। এই বলে সে তৎক্ষণাৎ প্রস্থান করল সেখান থেকে। তন্ময় দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, ভেজা চুলে হাত বুলিয়ে স্বগতোক্তি করল, এই মেয়ের মনের কথা মুখে আনতে আমাকে যে আর কতদিন অপেক্ষা করতে আর কি কি টেকনিক অ্যাপ্লাই করতে হয় সৃষ্টিকর্তাই ভালো জানেন। অতঃপর সে হাঁটা ধরল তার বন্ধুদের দিকে। সে বলেছিল তার বন্ধু মহলকে যে তাকে বৃষ্টিতে ভিজতে দেখে যদি তোহা এগিয়ে আসে তাহলে বুঝে নিতে যে তোহাও তাকে ভালোবাসে। তার প্ল্যান তো সফল হলো। তোহা যে তাকে মনে মনে ভালোবাসে তার বন্ধুরাও সেটার প্রমাণ পেল। এখন কথা হলো বৃষ্টিতে ভিজে সে যে বড় অনিষ্ট করে ফেলেছে, এখন তার কি হবে? এখনই নাক মুখ জ্বলছে তার। তার বন্ধুরা অবশ্য মানা করেছিল ভিজতে, কিন্তু সে তাদের কথা শুনলে তো। তোহার মনটা খারাপ, কিসের জন্য খারাপ সেটাও সে স্পষ্ট বুঝতে পারছে না। সে কি কাউকে মিস করছে? আজ কলেজে তন্ময় আসেনি। তন্ময়ের সকল বন্ধুদের দেখা গেলেও তাকে দেখা যায়নি।
সে কি অসুস্থ? তোহা কিছু বুঝতে পারছে না তন্ময়ের জন্য এত চিন্তা কেন হচ্ছে তার। বারবার মন বলছে তন্ময় ভালো নেই, কাউকে জিজ্ঞেসও করতে পারছে না, তারা না আবার ভুলভাল কিছু ভেবে ফেলে। সে তো শুনেছিল বৃষ্টির পানি গায়ে পড়লে তন্ময়ের জ্বর আসে, তাহলে কি জ্বরের কারণে সে কলেজে আসেনি আজ? তন্ময়কে এক পলক দেখার জন্য তোহার জানটা বেরিয়ে যাচ্ছে যেন, কিন্তু প্রকাশ করতে পারছে না সে কারো সামনেই। তোহাকে মলিন মুখে কিছু ভাবতে দেখে সুচি ক্যান্টিনে একবার চোখ বুলিয়ে পুনরায় তোহার দিকে চেয়ে বলল। কি ভাবছিস? ভাবনার জগৎ থেকে ফিরে এসে তোহা অপ্রস্তুত হয়ে বলল। কই কিছু না তো। কি লুকাচ্ছিস আমাদের থেকে সেটা বল, কথা ঘুরিয়ে লাভ নেই। তোহা আর ভনিতা না করে জিজ্ঞাসু ভঙ্গিমায় বলল। উনি আসেননি কেন আজ কলেজে? তারিন বার্গারে কামড় বসিয়ে বলল। কে, দুলাভাই? তোহা গরম চোখে তাকালো, বলল। দুলা ভাই নয়, শুধু ভাই। তাহলে এই কথাই ভাবছিলি তুই এতক্ষণ? দুলাভাইকে মিসও করা শুরু করেছিস, বাহ। সুচির মুখের কথা কেড়ে নিয়ে তারিন বলল। সে তার হিরোকে মিস করতে পারবে, সংসার জীবন নিয়ে নানান স্বপ্ন বুনতে পারবে, আর আমরা দুলাভাই বলে ডাকলেই দোষ। চুপ কর তোরা প্লিজ। তোদের দুইটাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে। সেকেন্ড ইয়ারের আপুদের মুখে শুনলাম তন্ময় ভাইয়ের নাকি জ্বর এসেছে, তাই আসেনি আজ কলেজে। তুই কি মিস করছিস দুলাভাইকে? তোহার মনের আকাশে অন্ধকার নেমে আসলো, মুহূর্তেই তার মন খারাপ পরিমাণ হো হো করে বৃদ্ধি পেতে লাগলো। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। সুচি তারিন দুজনই কিছুক্ষণ তাকে পরখ করে নিজেদের খাওয়ায় মনোযোগ দিল। যদিও টিফিনের টাইম এখনও অনেক বাকি, তোহার মন খারাপের মাঝেই সুচি প্রবেশ করলো ক্যান্টিনে। সে সোজা তোহাদের টেবিলের কাছে এসে তোহাকে ডাক দিলে তোহা সম্বিত ফিরে পেয়ে বলল। জি ভাইয়া, কিছু বলবেন? সজীব আমতা করে বলল। তোহা, আসলে তন্ময়। সজীবের কথার মাঝখানেই তোহা চিন্তিত মুখে অস্থির হয়ে বলল। কি হয়েছে ওনার ভাইয়া? সজীব মনে মনে হাসলো। তন্ময় আসলে ঠিকই বলে, মেয়েটা সত্যিই তন্ময়ের প্রেমে পড়ে গেছে, এখন শুধু স্বীকার করা বাকি। সজীব তোহাকে আশ্বাস দিয়ে বলল। অস্থির হয়েও না, আসো আমার সাথে, তন্ময় এসেছে কলেজে। তোহা আর দেরি না করে সজীবের পিছু নিল। তারিন সুচি তারাও সাথে আসতে চাইলে তোহা মানা করলো। সজীব একটা ফাঁকা ক্লাসরুমে তোহাকে নিয়ে আসলো। তোহা দেখতে পেল ক্লাসরুমের একটা বেঞ্চে গুটিসুটি মেরে তন্ময় চোখ বন্ধ করে মাথা হেলিয়ে বসে আছে। তোহার বুকের ভেতরটা ধক করে উঠল। একই অবস্থা তার, পরিপাটি চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, মুখটাও শুকিয়ে একটুখানি হয়ে গেছে, বড্ড অসুস্থ দেখাচ্ছে তাকে। সজীব এক পলক তোহার দিকে তাকিয়ে পরক্ষণেই তন্ময়ের দিকে নজর রেখে বলল। তন্ময়কে এমন পাগলামি করতে আমি আর কখনো দেখিনি। শুধু তোমার জন্য, তোমাকে একটাবার দেখার জন্য সে 104 ডিগ্রি জ্বর নিয়ে কলেজে এসেছে। একা আসার ক্ষমতা ছিল না, আমাকে ফোন করে যেতে বলল, তাই গিয়ে নিয়ে আসলাম। আমার বন্ধুটা তোমার প্রেমে পাগল হয়ে গেছে তোহা, এই পাগলের পাগলামি কমাও। আমি আসছি, দূরে কোথাও যাব না, পাহারা দিচ্ছি, দেখি কেউ আসে কি না। যাও তুমি ওর কাছে। সজীব চলে গেলে তোহা আস্তে আস্তে এগিয়ে গেল তন্ময়ের দিকে। তার ভীষণ রাগ হলো, কি দরকার ছিল অসুস্থতা নিয়েও কলেজে আসার, অসহ্য লোক। তোহার উপস্থিতিতে তন্ময় পিটপিট করে চোখ খুলল। তোহা গিয়ে তার পাশে বসতেই তন্ময় তার কোলে শুয়ে পড়ল ছোট বাচ্চাদের মতো। তোহা অপ্রস্তুত হলেও সরিয়ে দেয়নি তাকে। তোহা অনুভব করলো লোকটার গায়ের তাপমাত্রা অত্যাধিক, জ্বরের তাপে পুড়ে যাচ্ছে গা। এই অবস্থায় সে এখানে এসেছে শুধুমাত্র তাকে দেখার জন্য। ভাবতেই তোহার কান্না পেল। সে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো পাশেই ওয়াশরুম। সে তন্ময়ের মাথাটা নিচে নামিয়ে যেতে নিলে তন্ময় তার হাত ধরে বাধা দিয়ে নিভু নিভু কণ্ঠে বলল। কোথায় যাচ্ছ? চেও না আমাকে ছেড়ে? তোহা তন্ময়ের ছোট আঙ্গুল রেখে বলল। চুপ, কোনো কথা না, আমি যাব আর আসবো। এই বলে সে দৌড়ে ওয়াশরুম থেকে একটা মগে পানি নিয়ে তন্ময়ের কাছে ফিরে এলো। নিজের ব্যাগ থেকে একটা রুমাল বের করে পানিতে রুমাল ভিজিয়ে তন্ময়ের হাত পা গলা মুছিয়ে দিল। বেশ খানিকক্ষণ এভাবে মুছিয়ে দেওয়ার পর শরীরের তাপমাত্রা একটু কমলো। রুমালটা আরেকটু ভিজিয়ে তন্ময়ের কপালে জলপট্টি দিয়ে রেখে তার মাথাটা কোলে এনে রাখলো। লোকটার চোখ দুটো লাল হয়ে আছে, চোখ মেলে চাইতে পর্যন্ত পারছে না, শুধু জ্বরের ঘোরে বিড়বিড় করে আবল তাবল বকছে।
তোহার চোখের কার্নিশ পেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভীষণ কষ্ট হচ্ছে তার তন্ময়কে এই অবস্থায় দেখে। সে চোখের জল মুছে নিয়ে তন্ময়ের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, এক দৃষ্টিতে তার রুগ্ন মুখটার দিকে চেয়ে। কতটুকু সময় এভাবে অতিবাহিত হলো তোহার জানা নেই, তবে বেশ কিছুক্ষণ পর সজীব দরজা ঠেলে ভিতরে ঢুকে তোহাকে বলল, কি অবস্থা ওর? বেশি ভালো না ভাইয়া, ওনাকে প্লিজ ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসুন। শরীরের তাপমাত্রা আগের চেয়ে একটু কম, তবে পুরোপুরিভাবে কমেনি। নিয়ে যান ভাইয়া প্লিজ, এখানে থাকলে উনি সুস্থ হবেন না। সজীব তোহার কথাই সাই জানিয়ে আর কাল বিলম্ব না করে তার বাকি বন্ধুদের সহায়তায় তন্ময়কে ধরে উঠালো। তন্ময় আপাতত ঘুমে বিভোর, তার কোনো দিকে খেয়াল নেই। সজীব নাবিল দুজনের কাঁধে তন্ময়ের দুহাত দিয়ে তারা নিয়ে গেল তাকে গেটের বাহিরে। তোহার কান্না পাচ্ছে ভীষণ, দুফোঁটা জলও গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। যতক্ষণ পর্যন্ত তন্ময়কে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্তই সে এক দৃষ্টিতে ঝাপসা চোখে চেয়েছিল তার যাওয়ার দিকে। পুরো আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। রোদের তেজ ক্ষীণ হলেও বাতাসের বেগটা বেশি। শীতল বাতাসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেন। ব্যালকনিতে দাঁড়িয়ে এই মুহূর্তে দেহ প্রাণ জুড়ানো বাতাস অনুভব করতে করতে হাজারো কথা ভেবে চলেছে তোহা। বিষণ্ণ মনে সব কিছুই তার অসহ্য লাগছে, তীব্র মন খারাপ লাগছে তার। তবে সেই মন খারাপের এক্স্যাক্ট কারণটা কি সে জানে না। বারবার শুধু মন তন্ময়ের কথাই ভেবে চলেছে। কলেজ থেকে বাসায় ফেরার পর সে এক মুহূর্তেও মনে স্বস্তি পায়নি। বারবার মন ব্যাকুল হয়ে তন্ময়ের কাছে ছুটে চলে যেতে চাইছিল। অসুস্থ অবস্থায় তার পাশে থেকে সঙ্গ দিতে চাইছিল তার বেহায়া মন। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। চাইলেও তো তন্ময়কে এক পলক দেখতে পারবে না, সে খোঁজ নিতে পারবে না। সে কেমন আছে এখন, জ্বর কি ভালো হয়েছে নাকি আরও বেড়েছে, এমন হাজারো চিন্তাই তোহার মাথায় ঘুরছে এখন। কি মুসিবতে পড়ল সে। তন্ময় কেন বারবার তার ভাবনায় আসছে? লোকটাকে কি সে ভালোবেসে ফেলেছে? মনে তো হচ্ছে তাই, কিন্তু এমন হলে তো চলবে না। ভালোবাসার সম্পর্কে জড়ানোর পর ভালোবাসার মানুষটাকে আপন করে না পাওয়ার যে কী যন্ত্রণা তা সে জানে না। তবে তার আশেপাশের অনেক যুগল প্রেমের বিচ্ছেদের কাহিনী সে সচক্ষে দেখেছে। সেই থেকে সে উপলব্ধি করতে পারে বিচ্ছেদের যন্ত্রণা বড্ড ভয়ঙ্কর। এই কারণে মূলত সে বরাবরই প্রেম ভালোবাসা থেকে দূরে দূরে থাকে। কিন্তু তন্ময়ের বেলায় তা হচ্ছে না কেন? কেন কোনো বাধা নিষেধ মানছে না তার মন? কেন সব ছেড়ে ছুড়ে তন্ময়ের কাছেই ছুটে চলে যেতে চাইছে তার অবাধ্য মন? তোহা লম্বা শ্বাস নিয়ে ভাবে তাকে আরও স্ট্রং হতে হবে। এভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না একটা ছেলের জন্য। সে কোনোভাবেই কোনো ভুল করবে না। এখন থেকে তন্ময়কে সে এড়িয়ে চলবে। একদম উল্টোপাল্টা কিছু মনে আনা যাবে না, একদম না। তোহা ব্যালকনি থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। আজ তাদের বাসায় কেউ নেই। বাসার সকল সদস্য, এমনকি তার 3 ফুপি মিলে গেছে তার ছোট চাচ্চু রাকিবের জন্য মেয়ে দেখতে। তোহাকে ওর সাথে যেতে বলেছিল, কিন্তু তোহাই যায়নি, কারণ তার মন খারাপ। একা বাসায় সে বোর হচ্ছে। তারিন সুচিকে আসতে বলেছিল বাসায়, তারাও আসতে রাজি ছিল, কিন্তু এখন এসে পৌঁছায়নি বলে তোহা ফোনটা হাতে নিলেও তাদের কল করবে বলে। কল করার আগেই বাসার কলিং বেল বাজলো। তোহা তড়িঘড়ি করে দরজা খুলে দেখলো তার 2 বান্ধবী এসে গেছে। তারিন বাসায় ঢুকেই প্রশ্ন ছুড়ে দিল, কিরে হঠাৎ এত জরুরি তলব, কি হয়েছে? তোহা বিষণ্ণ মনে বলল, বাসায় কেউ নেই, একা একা বোর হচ্ছিলাম, তাই তোদেরকে আসতে বললাম। সুচি ধপ করে ড্রয়িং রুমের সোফায় বসে বলল, তুই যাই বলিস না কেন, খালি বাসায় থাকতে কিন্তু আমার দারুণ লাগে। থাক, তোকে না করলো কে? তারিন হঠাৎই তোহার দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, তোহা, তন্ময় ভাইয়ার খবর জানিস কিছু? তোহা অপ্রস্তুত হলো। তন্ময় অবশ্য প্রতিদিনই তাকে কল মেসেজ দিয়ে খোঁজ খবর নেয়, তবে সে রেসপন্স করে না। আজ সে ওদের আগ্রহ নিয়ে বসেছিল তন্ময়ের মেসেজের অপেক্ষায়, কিন্তু আজ তন্ময়ের নাম্বার থেকে কল তো দূর, একটা মেসেজ পর্যন্ত আসেনি। এই জন্যই কি তোহার মনটা খারাপ ছিল এতক্ষণ? তোহার ভাবনায় বারবার আসছে লোকটা কি তবে সুস্থ হয়নি, যার জন্য একটা মেসেজ পর্যন্ত করেনি? তোহাকে ভাবনায় বিভোর থাকতে দেখে তারিন তার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কিরে কোথায় হারিয়ে গেলি? তোহা সম্বিত ফিরে পেয়ে বলল, তার খবর আমি কি করে জানবো? যেভাবে তুই কাল তার সেবা করেছিলিস, সত্যি করে বলতো তুই তন্ময় ভাইকে ভালোবাসিস না? এসব কথা বাদ দিয়ে চল তো রুমে। বল না। বাসি না, হয়েছে শান্তি, এবার চল। তাহলে কাল অসুস্থ তন্ময় ভাইকে দেখে কেঁদেছিলি কেন? আর সেবাই বা কেন করেছিলি বল? তোহার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। আসলেই তো, তন্ময়কে দেখে এত কষ্ট কেন হয়েছিল তার কাল?
তোহাকে চুপ থাকতে দেখে তারিন তার গালে হাত রেখে বলল, তুই বিশ্বাস করিস আর না করিস, আসল কথা কি জানিস? তুই তন্ময় ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস, এটাই সত্যি। তোহাও দ্বিমত করলো না, সে সত্যিই তন্ময়কে ভালোবেসে ফেলেছে। সারাক্ষণ চোখে হারায় সে এখন তাকে। তোহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কিন্তু আমি তো প্রেমে পড়তে চাইনি। কেন এমন হলো বলতে পারিস? লোকটা আমাকে পাগল করে দিয়েছে, বারবার আমার মনকে তার কথাই ভাবতে বাধ্য করে। অসহ্য লোক একটা। এখন দুলাভাইকে কবে গ্রহণ করবি সেটা বল। তোহা সোফা ছেড়ে উঠে নিজের রুমের উদ্দেশ্যে যেতে যেতে উত্তর করলো, জানি না, চল তো এখন এই ফালতু টপিক ছেড়ে। তোহার পিছু পিছু তার বেস্টুরাও রুমে আসলে তোহা প্ল্যান করলো আজ তারা তেহারি রান্না করবে। বাসায় যেহেতু কেউ নাই তাই জমিয়ে পিকনিক খেলা যাবে। তোহার রান্নার হাত ভালো, মায়ের কাছে এবং ইউটিউব দেখে সে ভালোই রান্না করতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী তিনজনেই খুশিতে আপ্লুত হয়ে কাজে লেগে গেল। তারিন সুচি দুজন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু কেটে নিল, আর তোহা চুলায় হাঁড়ি বসিয়ে রান্নাটি করছিল। সুচি পেঁয়াজের ঝাঁঝে চোখ মুছতে মুছতে বলল, তোহা, তোর দেবরের চাহনি কিন্তু আমার সুবিধার লাগে না, আমার দিকে কেমন করে যেন চাই। তোহা অবাক হয়ে বলল, বিয়েই হলো না এখনো, দেবর কোত্থেকে ধরে নিয়ে আসলি? তন্ময় ভাইয়ের ফ্রেন্ডের কথা বলছি, কি যেন নাম? ও, সজীব। সজীব ভাইয়া তোকে পছন্দ করে? শিওর জানি না, তবে হাবভাব থেকে মনে হয় করে। দারিন সুচির কথায় বাম হাত ঠুকিয়ে বলল, আরে আমার দিকেও তো তন্ময় ভাইদের ফ্রেন্ড নাবিল কেমন করে যেন তাকিয়ে থাকে। তোহা দাঁত কেলিয়ে এসে বলল, আরে বাহ, ভালোই তো হয়েছে। তারিন সুচি দুজনেই মৃদু হেসে লজ্জা পাওয়ার ভঙ্গিমায় বলল, ইস, কবে যে প্রপোজ করবে ওরা আমাদের, আমরা তো এক পায়ে খাড়া তাদের গলায় ঝুলবার জন্য। তোহার হাসির বেগ যেন আরো বাড়ল। সে কোনো রকমে হাসি থামিয়ে তাদের উদ্দেশ্যে বলল, চুপ কর ছ্যাচড়ার দল। তোদের এই কথা কোনোভাবে লিক হলে তারা জীবনেও তোদের পেছনে ঘুরে সময় নষ্ট করবে না। কথা বলতে বলতেই তারা রান্না শেষ করে সবকিছু ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলো। হাত মুখ ধুয়ে এসে তিনজনই খেতে বসলো। তোহার হাতের রান্না তারিন আরও খেলেও সুচি প্রথম খেলো। তোহার রান্নার হাত দারুণ মানতেই হবে। সুচি তার প্রশংসা করতে করতে খাচ্ছে। তোহাও তার প্রশংসা শুনে মৃদু হেসে খাওয়া শেষ করলো। হাত ধুতে যাবে তখনই কলিং বেল বাজলো। তোহা দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলো বিকাল 5টা বাজে। নিশ্চয়ই তার পরিবারের লোকজন চলে এসেছে। দরজা খুলে দিলে সকলেই হাসি মুখে প্রবেশ করলো। ততক্ষণে তারিন সুচিও হাত ধুয়ে সকলের পাশে এসে দাঁড়ালো। তোহা তার মায়ের হাসি খুশি মুখটার দিকে চেয়ে বলল, এত খুশি কেন? মেয়ে পছন্দ হয়েছে বুঝি? শুধু কি পছন্দ, তোর চাচাকে বিয়ে করিয়েও এনেছি। মেয়ে পছন্দ হওয়ায় আর দেরি না করে কাবিন পড়ানো হয়ে গেছে। তোহা অবাক হলো, সে সাথে খুশিও হলো। তার চাচ্চুর অবশেষে বিয়ে হলো। তবে কিন্তু নিজে থাকতে পারলো না বলে খানিক মন খারাপ হলো। তবে সে মন খারাপকে পাত্তা না দিয়ে তার বান্ধবীদের সঙ্গে নিয়ে তার ছোট চাচার রুমে গেল। রাকিব তোহাকে দেখে হাসি মুখে বলল, বডি কিছু লাগবে? তোর ফোনটা লাগবে। কাকিমাকে দেখবো, ছবি তুলনি? তুলেছে তোর ফুপিরা। অতঃপর বিছানার উপর থেকে ফোনটা নিয়ে তোহাকে দিল রাকিব। তোহা ধন্যবাদ জানিয়ে আসতে নিলে আবারও পিছু ফিরে তাকালো। তার চাচ্চুর উদ্দেশ্যে হাসি মুখে বলল, নতুন জীবনের জন্য শুভকামনা চাচ্চু। তোহা আর না দাঁড়িয়ে দৌড়ে তার রুমে চলে গেল। রাকিব লাজুক হাসলো, পাগলি একটা। তোহা নিজের রুমে গিয়ে বালিশ টেনে আয়েশ করে শুইল। তার দুপাশে তারিন সুচিও এসে ধপ করে শুয়ে পড়ল। তারা আজ এখানেই থাকবে বলে বাসা ছেড়ে বেরিয়েছে। তোহা তার চাচ্চুর ফোনের গ্যালারিতে ঢুকে তার নতুন কাকিমার পিকগুলো বের করে দেখছিল তার বান্ধবীদের সঙ্গে নিয়ে। হঠাৎই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে ছবিতে তার কাকিমার পাশে বসে থাকতে দেখে তোহা স্তব্ধ হয়ে গেল। চক্ষু জোড়া যেন স্থির হয়ে গেছে সেই মানুষটার পানে। তারিন সুচি তারা দুজনও বিস্ময়ে হতবাক। এ কি, তন্ময় আসলো কিভাবে ছবিতে? সে ওখানে কি করছে? তার সাথে কি সম্পর্ক তোহার কাকিমার? ছবিতে তোহা স্পষ্ট দেখতে পাচ্ছে তার কাকিমা মাথা নিচু করে বসে আছে, আর তার একটু পেছনে তন্ময় হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তোহা কি অভিব্যক্তি দিবে বুঝতে পারছে না। তন্ময়ের সাথে কি সম্পর্কে তার কাকিমার পরিবারের? তার ভাবনার মাঝেই সুচি তোহাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, এই, আমি চোখে ভুল দেখছি না তো? তন্ময় ভাই ওখানে কিভাবে? তারিন তোহার হাত থেকে ফোন কেড়ে নিয়ে আরেকটু ভালোভাবে দেখে বলল, না রে, ভুল না, এটা তো দুলা ভাই। তোহা চিন্তিত ভঙ্গিতে বলল, সে ওখানে কিভাবে? তা আমি কি করে জানবো? তোর চাচুকে গিয়ে বল। তোহা তারিনের কথাই সাই জানালো।
এই লোকটা তার কাকিমার বাড়িতে কি করছে তা না জানা অবধি সে শান্তি পাবে না। তাই সে তারিন সুচি দুজনকেই নিয়ে তার চাচ্চুর রুমে গেল। রাকিব ফ্রেশ হয়ে সবেমাত্র শুয়েছিল। হঠাৎ করে তার ভাতিজির আগমনে সে শোয়া থেকে উঠে বসলো। তোহা তার চাচ্চুর পাশে বসে আগ্রহের সহিত ছবিটা দেখিয়ে বলল। চাচ্চু, এই ছেলেটাকে কি হয় কাকিমার? রাকিব ছবিটা ভালো করে দেখে বলল। কেন, চিনিস নাকি ছেলেটাকে? তোহা অপ্রস্তুত হলো। মনে মনে বলল, চিনি না মানে খুব ভালো করেই চিনি, কিন্তু মুখে জড়তা নিয়ে বলল। চিনি তো, উনি আমাদের কলেজের সেকেন্ড ইয়ারে পড়েন। রাকিব আশ্বস্ত হয়ে হাসি মুখে বলল। ওর নাম তন্ময়, তোর কাকিমার বড় বোনের ছেলে। তোহা ভীষণ অবাক হলো, সাথে অবাক হলো তার বান্ধবীরাও। তন্ময় কিনা অবশেষে তার আত্মীয় হয়ে গেল। এখন এই লোকের কাছ থেকে কি করে পালাবে তোহা? তোহাকে ভাবনায় দেখে রাকিব বলল। কি হলো বুড়ি, কি চিন্তা করছিস? কাকিমার পছন্দ হয়েছে? তোহা সম্বিত ফিরে পেয়ে হাসি মুখে বলল। ভীষণ পছন্দ হয়েছে। রাকিব হাসলো খানিক, তারপর গলা ঝেড়ে তোহার উদ্দেশ্যে বলল। জানিস, তন্ময় যখন ক্লাস 4-এ পড়তো তখন সে তার বাবাকে হারায়। তার বোন নেই, তবে ছোট একটা ভাই আছে। 2 ভাই আর মা নিয়েই তাদের সংসার। তোর কাকিমা তাদের বাসাতেই থাকতো, আর আজ তন্ময়দের বাসাতেই বিয়েটা পড়ানো হয়েছে। তোহা স্তব্ধ হয়ে গেছে তার চাচ্চুর কথা শুনে। তন্ময়ের বাবা নেই, সে যেখানে বাবাকে ছাড়া তার দুনিয়াটা কল্পনা করতে পারে না, সেখানে তন্ময় এত কম বয়সে তার বাবাকে হারিয়েছে। কথাটা ভাবতেই তোহার অসহনীয় কষ্ট হচ্ছে। সে আর এক মুহূর্ত সেখানে না থেকে মৃদু হেসে তার চাচ্চুর কাছ থেকে বিদায় নিয়ে ফোনটা রেখে চলে আসলো তার রুমে। তার পিছু পিছু তার 2 বান্ধবীও আসলো। তাদের মনটাও খারাপ হয়ে গেল তন্ময়ের বাবা নিয়ে কথাটা শুনে। তোহা বিছানার এক কোণায় বসে আছে। তারিন এসে তার পাশে বসলো, তার কাঁধে হাত রেখে বলল। তন্ময় ভাইয়াকে দেখলে বোঝাই যায় না তার জীবনে কোনো দুঃখ আছে। কি সুন্দর হাসি খুশি থাকে সব সময়। আজকে বুঝলাম তন্ময় ভাইয়া পড়াশোনায় কেন এত সিরিয়াস। তার যেহেতু বাবা নেই, তাই বড় ছেলে হিসেবে তাকেই তো সংসারের হাল ধরতে হবে। তবে তোকে কিন্তু ভাইয়া ভীষণ ভালোবাসে, তুই আর মুখ ফিরিয়ে নিস না দোস্ত। তোহা হ্যাঁ না কিছুই বলল না। এই মুহূর্তে তার মনটা খারাপ। তার 2 বেস্টু যদি পাশে না থাকতো তাহলে হয়তো সে কিছুক্ষণ কান্না করতো। বাবা নেই তন্ময়ের, তার কেন কষ্ট হচ্ছে, কেন বুক ফেটে কান্না আসছে তার? মানুষ নাকি প্রিয়জনের ব্যথায় ব্যথিত হয়। সেও কি তন্ময়কে তার প্রিয়জন মনে করে তার ব্যথায় ব্যথিত হচ্ছে? উত্তর নেই তার কাছে। তারিন সুচি দুজনের মুখের দিকে দৃষ্টিপাত করে পুনরায় তোহার দিকে তাকালো। তোহাকে কি বলবে তারা বুঝতে পারছে না। তোহা কিছুক্ষণ থম মেরে বসে থেকে হঠাৎই উঠে বসলো। মৃদু হাসার চেষ্টা করে বলল। এইসব পরে ভাবা যাবে, এখন চল ড্রয়িং রুমে আড্ডা দিই সবার সাথে। আর খাবি না কিছু? আয় জলদি। তারপর 3 জন মিলে ড্রয়িং রুমে গেল। তোহার কাজিন ফুফিদের সঙ্গে বেশ খানিকটা সময় আড্ডা দিল তারা। সবাই আড্ডায় জমে গেলেও তোহার মন পড়ে রইল তন্ময়ের কাছে। সে ভাবছে আজ ব্যস্ততার জন্যই হয়তো তন্ময় তাকে মেসেজ দেয়নি, কল করেনি। তোহা একটু পরপর আজ ফোন চেক করেছে তন্ময়ের নাম্বার থেকে কোনো মেসেজ এসেছে কিনা, কিন্তু ফলাফল শূন্য। বেশ খানিকক্ষণ পর তোহা দেয়াল ঘড়িতে চেয়ে দেখলো রাত 11টা বাজে। তাই সে সোফা ছেড়ে উঠে তার কাজিনদের সাথে আড্ডায় মশগুল তার 2 বেস্টুকে টেনে তুলে খাওয়ার জন্য নিয়ে গেল। যেহেতু বিকেলে তারা তেহারি খেয়েছে, তাই এখন নুডলস ব্যতীত আর কিছু খেতে পারলো না তারা। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তারা রুমে গেল। রুমে ঢুকেই কোনো কথা না বলে তারিন সুচি দুজনেই কাঁথা টেনে আয়েশ করে শুয়ে পড়ল। বড্ড ঘুম পাচ্ছে তাদের। তোহা খানিক হাসলো। পাগল 2টা। অতঃপর সেও এসে সুচির একপাশে গুটিসুটি মেরে কাঁথা টেনে শুয়ে পড়ল। কিন্তু ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। কিন্তু তার 2 বেস্টুকে দেখো, শুয়ে পড়তেই ঘুমে বিভোর। তোহা এক পাশে ফিরে শুয়ে জানালার বাইরে অন্ধকারাচ্ছন্ন আকাশটার দিকে তাকালো। সে আজ তার মনে শান্তি পাচ্ছে না কেন? কাউকে কি সে মিস করছে? তন্ময়ের কথা মনে পড়ায় হঠাৎই তোহার কান্না পেল। কেন হতে গেল লোকটা তার আত্মীয়? এখন তো তাকে দেখে আরও দূরে সরে থাকতে হবে, না হলে যে তার নতুন কাকিমার পরিবারের সাথে তার পরিবারের দ্বন্দ্বের সৃষ্টি হবে। সে এসব অশান্তি চায় না, শান্তিতে বাঁচতে চায়। কিন্তু তার মন যে সে কথা শুনতে চায় না। না চাইতেও সে তন্ময়কে ভালোবেসে ফেলেছে। কি করবে সে এখন? কি করে মানাবে সে তার মনকে? তোহার চোখের কার্নিশ পেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরছে। খুব কষ্ট হচ্ছে তার। তন্ময়কে গ্রহণ করতেও তার বিবেকে বাধা দিচ্ছে, আবার ফিরিয়ে দেওয়ার কথা ভাবতেও অসহনীয় কষ্ট হচ্ছে। এই কোন পরিস্থিতিতে পড়ল সে? কী করবে সে এখন নিজেই ভেবে পাচ্ছে না। অনেকটা সময় ধরে কান্না করার পর সে মনকে শক্ত করলো।
সে তন্ময়কে কখনো জানাবে না তার ভালোবাসার কথা। তন্ময় যদি জানতে পারে সেও ভালোবাসে তাকে, তাহলে কখনোই তার পিছু ছাড়বে না। সে এড়িয়ে চলবে আজ থেকে তন্ময়কে, একদম প্রশ্রয় দেওয়া যাবে না তাকে। তন্ময় হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু তার কি করার আছে? সে তার পরিবারকে কষ্ট দিতে পারবে না। তবে সে কি পারবে তন্ময়কে ইগনোর করতে? তোহা চোখ মুছে ঘুমানোর চেষ্টা করলো। তখন হঠাৎই তার ফোনে নোটিফিকেশনের আওয়াজ আসলো। তোহা আগ্রহের সহিত ফোনটা হাতে নিয়ে অন করে দেখলো তন্ময়ের মেসেজ। সে লিখেছে, কি করছে আমার স্বপ্নচারিণী? তোহা তন্ময়ের মেসেজ দেখে এতক্ষণ ধরে করা তার পণের কথা ভুলে গিয়ে তৃপ্তির হাসি হাসলো। সারাদিনে মাত্র উদয় হয়েছেন জনাব। তন্ময় আবার মেসেজ দিল হোয়াটসঅ্যাপে, কাল তো ভীষণ সেবা যত্ন করেছিলে, কেঁদেছিলে, আজ কি হলো বলো না একটু কথা জান। তোমার কথা শোনার জন্য যে বুকটা ছটফট করছে। তোহা হাসি মুখে এই প্রথম তন্ময়ের মেসেজের রিপ্লাই দিল। এত রাতে কিসের কথা, ঘুমান বলছি। তন্ময় বিশ্বজয়ের হাসি হাসলো। এতদিন পর তোহা তার মেসেজের রিপ্লাই দিয়েছে। সে হাসি মুখে উত্তর করলো, তুমি তো ঘুমাতে দিচ্ছ না, স্বপ্নচারিণী হয়ে বারবার ঘুমটা ভেঙে দিচ্ছ। এর শাস্তি তো বিয়ের পর দেব তোমাকে, কঠিন শাস্তি। তবে এখন আমার কি করতে মন চাইছে জানো? তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাতে। তুমি আমার চুলে হাত বুলিয়ে দিবে, আর আমি তোমাকে একটু পর পর শুধু রোমান্টিক অত্যাচার করব। ভালো হবে না বলো? পছন্দের মানুষটার মুখে দুষ্টু বুলি শুনতে পেয়ে একদম লাজুক লতার মতো লজ্জায় নুয়ে গেল তোহা। লোকটা ভীষণ নির্লজ্জ। সুযোগ পেলেই শুধু তাকে লজ্জায় ফেলে। কিছু সময় পর তোহা ধাতস্থ হয়ে মুখে খানিক রাগের আভাস ফুটিয়ে রিপ্লাই করলো, আপনি একটা অসহ্য লোক। তন্ময় শব্দ করে হাসলো। তার সেই হাসির শব্দ শুনলে হয়তো তোহা আরও একটু লজ্জায় নেতিয়ে পড়তো। তন্ময় দুষ্টু হেসে উত্তর দিল, এই অসহ্য লোকটাকেই তোমার সহ্য করতে হবে সারা জীবন? তোহা মনকে শক্ত করে কঠোরভাবে বলল, এটা কখনোই সত্যি হবে না। ইনশাল্লাহ একদিন সত্যি হবে, দেখে নিও। হবে না। হবে। তুমি হবে আমার মনের রানী। মিথ্যা আশা ছেড়ে দিন। আমি তোমাকে কখনো ছাড়বো না স্বপ্নচারিণী, সে তুমি যতই অবহেলা করো না কেন। আমার বিশ্বাস একদিন তুমিও আমাকে ঠিক আমারই মতো ভালোবাসবে, পাগল হয়ে যাবে আমার জন্য। তোমার চোখের ভাষা বুঝি আমি, ওই চোখে শত না বলা কথা লুকিয়ে আছে আমাকে নিয়ে। আমি সেই দিনটার অপেক্ষা করব যেদিন তুমি নিজে যেচে আমাকে নিয়ে তোমার মনের সকল অনুভূতির কথা জানাবে। তন্ময়ের কথায় তোহার মনে একরাশ ভালো লাগা বয়ে গেল। সে তো এটাই চাই তন্ময় যেন তাকে কখনো না চারুক, ভালোবেসে আগলে রাখুক সারা জীবন। সব বাধা বিপত্তিকে অতিক্রম করে যেন তাকে আপন করে নেবার জেদ চাপে তার মনে। তবে তার মনের কথা সে এখনই জানাবে না তন্ময়কে। আপাতত তাকে বুঝতে দেওয়া যাবে না তার মনের কথা। তাই সে মিথ্যা রাগ দেখিয়ে বলল, আপনার ভাবনা সত্যি নয়। তন্ময় হাসি নিয়েই বলল, সব সময় শুধু কঠিন কঠিন কথা বলো কেন? মিষ্টি কথা বলা যায় না? এখন গভীর রাত, তোমার এসব ঘাটতেরামি কথা বাদ দিয়ে রোমান্টিক কথা বলো। তোহা হাসলো, ফাজিল লোক। সুস্থ হয়েছেন? এত যত্ন সহকারে যদি কেউ সেবা করে দেয় তাহলে সুস্থ না হয়ে উপায় আছে? হয়েছে, ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। আর রিপ্লাই পাবেন না। রিপ্লাই না দিলে একদম বাসা থেকে তুলে নিয়ে আসবো। তবে এখন ঘুমাও আর আমাকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখো। লাভ ইউ জান। তোহা ফোন বুকে জড়িয়ে হাসলো, তৃপ্তির হাসি। এভাবে যে সে প্রেমে পড়ে যাবে সে নিজেও ভাবেনি। না চাইতেও ভালোবেসে ফেলেছে সে তন্ময়কে। পরক্ষণেই তার পরিবারের কথা ভেবে তোহা খানিক দমে গেল, নিজেকে নিজেই শুধালো। সে এমন কোনো কিছু করবে না যাতে তার পরিবারের মানুষজন কষ্ট পায়, অসম্মানিত হয়। সে তন্ময়কে ভালোবাসে এই কথা সে তার মনেই চেপে রাখবে, কখনো প্রকাশ করবে না কারো কাছে। দেখা যাক না জল কোথায় গিয়ে গড়ায়। তাছাড়া তন্ময়ের প্রতি তার বিশ্বাস আছে। সে নিশ্চয়ই তাকে আপন করে নেবার জন্য যে কোনো বাধা হতেই পিছু হটবে না। তবে অন্য 5-10টা মেয়ের মতো সে ভালোবাসা প্রকাশ করতে পারবে না। কাছ থেকে তন্ময়কে ভালোবাসতে পারবে না ভেবেই তোহার মনটা খারাপ হয়ে গেল। তার ভাবনা কি আদৌ সত্যি হবে কখনো? তন্ময়কে কি সে আপন করে পাবে, নাকি তন্ময়কে নিয়ে তার মনের গহীনে লুকিয়ে থাকা অনুভূতি অপ্রকাশিতই রয়ে যাবে চিরকাল? তোহা দীর্ঘশ্বাস ছেড়ে তার চোখ দিয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে নিল। সব সময়ের উপর ছেড়ে দিয়ে সে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালবেলা তোহার কাকা এসে বলল, এই তো হ্যাঁ, আজকে তোর নতুন কাকির বাসায় যাবি? তোহা একটা ধাক্কা খায়। সে কি বলবে বুঝে উঠতে পারে না। একবার আনন্দ হয়, আবার ভয়। সুচি আর তারিন তখনও ঘুমে, সে ওদের জাগাবে। ওরা কি বলে দেখবে। কে বল, কিছু যাবি?
আরে তোহা, এত বাবার কি আছে, ওঠ আর তোর বান্ধবীদেরও নিয়ে নে, সবাই থাকলে তোর ভালো লাগবে। তোহার চাচা আর মায়ের কথা আর ফেলতে পারলো না। তারিনা সূচিকে বলতে ওরা লাফিয়ে উঠে পড়ে। বাড়িতে ফোন করেও জানিয়ে দেয় যে আজ তোহাদের প্রোগ্রামে যাবে। বিকাল 3টায় ওরা রওনা দেয়। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওরা যেতেই সবাই বেশ সাদরে অভিবাদন জানায়। সবাই রুমে গিয়ে বসে। সবাই নতুন বউ আর নতুন জামাই নিয়ে ব্যস্ত, কিন্তু তোহা এখনও অবধি তার নতুন কাকিমার কাছে যায়নি। তার কৌতূহলী চোখ দুটি এদিক ওদিক ঘুরছে। মনটাও বেশ খারাপ। লোকটা কই? আজকে তো সবার আগে তার এখানে থাকা উচিত। এই সময় ওর স্থিরতা লক্ষ্য করে সূচি আর তারিন মিটিমিটি হাসছিল। তারিন জিজ্ঞাসা করে, কিরে, দুলাভাইকে খুঁজছিস? তোহা হঠাৎ ভয় আর লজ্জা পেয়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলে, না তো, কে বলেছে? তোহা, অযথা আমাদের সাথে কেন এত লুকোচুরি করছিস বলতো? তোর মন, আমরা সবাই জানি তুই কি চাস। তোর মন কি চায়, কেন বলতো এত লুকাস আমাদের থেকে? চুপ কর তো, সারাদিন এসব কথা আর ভালো লাগে না। হ্যাঁ, আর তুমি সারাদিন ভাবতে পারো, তার বেলায় কিছু না। তারিন, তোকে কিন্তু এবার। এই সময় তোহার মা আর কাকা এসে, আরে তোরা সবাই এখানে কি করছিস বলতো? ওদিকে নতুবা একা একা বসে আছি। একা কই মা, এত বড় একটা বিয়ে বাড়ি, মানুষের কি অভাব আছে? কি কথা চাচু, তোমরা যাবে না ওর কাছে? আরে কাকা, সেটা তো অবশ্যই যাব। মা এমনভাবে বলছে যেন কাকিমা কোনো আইল্যান্ডে বসে আছে। এই সময় তোহার মা আর কাকা আসে। তারিনা সূচি তোহার কথা শুনে হেসে দেয়। তোহা আবারও বিরক্ত হয়ে বলে, নতুন একটা বাড়িতে এসেছি, একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আচ্ছা, এখনই যাচ্ছি, তাও রাগ করো না। এই কথা বলে তোহা সূচি আর তারিন নতুন কাকিমার কাছে চলে যায়। কাকিমাকে তোহার কাছে খুবই ভালো লাগে, যেমন সুন্দরী তেমনই। তোহা মনে মনে ভাবে তন্ময়ের পুরো পরিবারটা খুবই ভালো, এরা মানুষকে অনেক ভালোবাসতে জানে। এরকম একটা কাকিমা পেয়ে তোহাও খুব খুশি, কিন্তু পরক্ষণেই তোহার মন খারাপ হয়ে যায়। সুন্দর পরিবারটাতে সে চাইলেও আসতে পারবে না, কারণ তোহার কাকা আর মা নিশ্চয় আত্মীয়র মাঝে কোনো গণ্ডগোল চাইবে না। অনুষ্ঠান শুরু হয়ে যায়, সবাই হইচই নাচানাচি খাওয়া দাওয়া করে, কিন্তু তোহার কাছে এসব কিছুই ভালো লাগে না। সে তখন শুধুমাত্র তন্ময়কে খুঁজে যাচ্ছে। মনে মনে ভীষণ অবাকও হচ্ছে, এত বড় একটা বিয়ে বাড়ি, এত আয়োজন আর এত দায়িত্ব, তাও আবার তন্ময়দেরই বাড়ি, আর তন্ময় নেই। এটা কি করে হতে পারে? আচ্ছা, তন্ময়ের কোনো অসুবিধা হলো না তো? কাউকে তো জিজ্ঞেসও করতে পারবে না। কাকিমা, কাকা, মা কিংবা এবারের কাউকেই সে জিজ্ঞাসা করতে পারবে না। সবাই তাহলে তাকে সন্দেহের চোখে দেখবে। সুদীপটাকেও দেখতে পাচ্ছে না, কিংবা নাবিলকে। ওদের একজন কাউকে দেখতে পেলেও হতো, তন্ময়ের কথা জিজ্ঞেস করে জানতে পারতো। অনেক বেলা হয়ে গেছে, এখনো অবধি তন্ময়ের কোনো খোঁজ না পেয়ে তোহা ভীষণ চিন্তা পড়ে যায়। ঠিকমতো খেতেও পারছে না। এই সময় সূচি এসে বলে, মন খারাপ তোহা? না রে। তুই আবারও আমার সাথে মিথ্যে বলছিস? হ্যাঁ রে, মনটা একটু খারাপ। কেন খারাপ, কেন? তন্ময় ভাইকে দেখতে পাচ্ছিস না বলে? হ্যাঁ, দেখতেই পাচ্ছি না। আচ্ছা তুই বল সুচি, এটা তো তন্ময়দেরই বাড়ি, তাই না? এত বড় একটা বিয়ের আয়োজন, ওর নিজেরই কাকি, ওদেরই বাড়ি, সমস্ত মানুষ, আত্মীয় স্বজন সবাই আছে। ওকে তো একবারও এখানে দেখার কথা, তাই না? দেখতেই পাচ্ছি না। আর মোবাইলেও তো কোনো মেসেজ নেই। এ পর্যন্ত ওর কত মেসেজ আসার কথা, একটা মেসেজও দিল না। তুই তো ওনাকে গ্রহণ করবি না, তাহলে ওনাকে নিয়ে এত ভেবে লাভ আছে? উনি বাঁচুক না মারুক, তো জানা কি দরকার আছে? তুই বাদ দে, চল চিল করি। না না, এইভাবে বলিস কেন? মরার কথা আর কখনো বলবে না। বাবা, তরফ দেখছি বেশ। আচ্ছা সজীব কোথায় জানিস? ওকে দেখলেও তো হতো, ওর কাছ থেকে জেনে নিতে পারতাম। না রে, জানি না তো। সুচি, চল না একটু খুঁজি। কিন্তু তোর কাকিমা আর মা? দাঁড়া, ওদের কাছে তারিনকে রেখে যাই। তারিন ওদের সাথে কথা বলে মনোযোগ তার দিকে রাখবে, কি বলিস? চল দেখি কাজ হয় কিনা। তারিন মা আর কাকির সাথে গল্প করছিল। এ সময় সূচি তারিনকে একপাশে ডেকে সব বলে। তারিন তাদের আশ্বাস দিয়ে যেতে বলে। সেখান থেকে সূচি আর তোহা সোজা চলে আসে। বাড়িটা বিশাল বড়, ওরা এখানে ওখানে সবখানে খুঁজে। তারপর যেতে যেতে হঠাৎ একটা রুমে ঢুকে চমকে যায়। রুমটায় পুরো দেয়ালে তোহার ছবি লাগানো, তার মানে এটা তন্ময়ের রুম। কিন্তু কি অবাক কাণ্ড, তন্ময়ের রুমে এত ছবি তোহার! তন্ময়ের পরিবার কি জানে না? জানলেও তারা কেউ কিছু বলে না। একটা মেয়ের ছবি কি কেউ এভাবে ঝুলিয়ে রাখে? কি জানি, মাথায় ঢুকছে না কিছু।
কিরে তোহা, তোর ছবি লাগানো এত ছবি তন্ময় শুধু এই কাজই করে সারাদিন? হ্যাঁ, কিন্তু বাড়ির কেউ দেখে না এসব। তাও তো কথা, দেখবেই তো, বুঝি না কিছু ভাই। তবে তোর মালটা একের রে, একটা জিনিসই তোর ব্যাপারে নিশ্চয়ই কাউকে পরোয়া করে না। ছি, কি মাল বলিস? কিন্তু সুচি, এই বেটা তো রুমেও নেই, গেল কোথায়? শুধু কি তাই, সাথে ওই দুটো বিচ্ছুকেও দেখতে পাচ্ছি না। চল চলে যাই, কেউ আসলে। এমন সময় হঠাৎ আশেপাশে কোথাও মায়ের ডাক শুনল। তোহা আর সুচি দৌড়ে বেরোতেই দেখে মা আসছে। পেছন পেছন তারিন তড়িঘড়ি করে হাঁপাতে হাঁপাতে আসছে। তোহা ভয়ে ঢোক গিলে। তারিন হাত দিয়ে কিছু ইশারা করে। মা রেগে বলে, কি রে, তোদের সমস্যা কি বলতো? তোরা এত হাঁটাহাঁটি করিস কেন? তোদের পায় না কেন? এখানে কি আবার? মা, ঘুরে দেখছিলাম। তোহা, তুই এখন বড় হয়েছি, আর আমি তোর বিয়ে ঠিক করে রেখেছি। এভাবে ঘোরাঘুরি করলে বাড়ির মানুষ কি বলবে? কথাটা শুনে তোহা যেন আকাশ থেকে পড়ে। চোখ দিয়ে কান্নারা আসতে চেয়েও আসে না। মা বিয়ে ঠিক করে ফেলেছে, তাও ওকে না জানিয়ে। মা, কি বলো এটা? আমাকে না জানিয়েই? মা হাত ধরে টেনে নিয়ে যায়। চল, এখন আর কোনো কথা নয়, চল। তোহা চুপচাপ চলে যায়। পেছন পেছন তারিনা সুচি কানাঘুষা করছে। ওরাও ভাবতে পারেনি ওদের প্রিয় বান্ধবীটার সাথে এমন কিছু হবে। মানে এক মুহূর্তে কি করে বিয়ে ঠিক হতে পারে? আন্টি কি দিবেই তোহার বিয়ে, না কিছুই বুঝে উঠতে পারছে না কেউ। তোহাকে হলরুমে নিয়ে আসা হলো। এখানে একটা স্টেজ করা হয়েছে। কাকিমা আর রাকিবকে দুটো চেয়ারে বসতে দেওয়া হয়েছে। আশেপাশে সব আত্মীয়রা দাঁড়িয়ে। মা একটু পর তোহাকে চোখ পাকাচ্ছে যেন চুপচাপ বসে থাকে। এমনিতেও তোহা চুপচাপই। একটু পর তোহা কিছু বুঝে ওঠার আগেই তোহাকে রাকিব আর কাকিমার মাঝে বড় চেয়ারটিতে বসানো হলো। তার চারপাশে অনেকেই ফুলের তোড়া এনে রাখছে। এর মাঝে হালকা সাউন্ডে একটা মিউজিক দেওয়া হলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা তো তন্ময়ের পছন্দের গান, এই মিউজিক কেন? আর সবাই ওকে এখানে বসালো কেন? আয়োজন দেখে মনে হচ্ছে ওরই বিয়ে। না না, এসব কি ভাবছে ও? এমন সময় রুমের লাইট অফ হলো। সুচি আর তারিন চমকে উঠলো। তোহা একটু ভয় পেল। হঠাৎই অন্ধকারে একটা ছেলে এসে একটা গানের সাথে নাচলো। একটু পর আরও কিছু ছেলে। তোহা বুঝতে পারে না এসব কি হচ্ছে। তারিন সুচিকে জিজ্ঞেস করবে, তারও কোনো উপায় নেই, ওরা বেশ দূরে। এই সময় হঠাৎ লাইট জ্বলে উঠলো। একটা ছেলে হাঁটু গেড়ে একটা রিং নিয়ে মাথা নিচু করে বসে আছে আর বলছে, স্বপ্নচারিণী, সেদিন শরতের মেঘের মতো আমার জীবনে তুমি এসেছিলে, আমি আর যেতে দেইনি। এ কোটাই বন্দি করে রেখেছি মেঘের ভেলাতে। তুমি কি জানো, এক মুহূর্তেও তোমাকে ভাবা বন্ধ করিনি আমি। জীবনের বাকিটা জনম ও তোমায় নিয়ে ভাবতে চাই। স্বপ্নচারিণী থেকে জীবনসঙ্গিনী হয়ে সে সুযোগ দিবে তুমি আমায়? সবাই আনন্দে চেঁচিয়ে ওঠে। মা হাততালি দেয়। তারিন সুচি সব বুঝে ফেলে এতক্ষণে। ওরাও লাফিয়ে ওঠে। তার মানে তন্ময় ইচ্ছে করে গোপন ছিল, এ সারপ্রাইজটা করবে বলে। আন্টি তাহলে তন্ময়ের সাথেই বিয়ের কথা বলেছে। সবাই জানে, আর তন্ময় সবাইকে রাজি করিয়েছে। তারিন সুচি চোখ দিয়ে তোহাকে ইশারা করছে। তোহা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তোহা মায়ের দিকে তাকায়। মা মাথা নাড়ায় আর যেতে ইশারা দেয়। তোহা কান্না করে দেয়। ও ভাবতেই পারেনি এত সহজে ওর মনের মানুষকেও পাবে, অথচ কত ভয় পেয়েছিল। এবারও সব কিছু বুঝতে পারে, আর দেরি না করে দৌড়ে তন্ময়কে জড়িয়ে ধরে। 1000 বার দিব, আমিও যে তোমায় ভালোবাসি। তন্ময় তোহাকে জড়িয়ে কানে কানে ফিসফিস করে বলে, কি বলেছিলাম না তুমি আমাকে ভালোবাসবে, আমার করেই ছাড়বো। মিলল তো? তোহা লজ্জা পায়। ওদিকে সজীব আর নাবিল সুচি আর তারিনকে শীষ মারে। ওরা দৌড়ে চলে আসে আর সবাই মিলে আনন্দে নাচ করতে থাকে।